সেই সময় না মানে ঠিকঠাক জানতাম না যে আমি প্রেগনেন্ট। আমার মনে হচ্ছে না আমার বুকের মধ্যে কিছু একটা বসে আছে। ওই যে বড় বড় মাছিগুলো, সেই বিশেষ করে ওই কোথাও পটি থাকলে দেখবে ওপরে সেই মাছিগুলো ভনফট ভনফট করে ঘোরে না, ছোট মাছিগুলো নয় কিন্তু বড় বড় মাছিগুলো, মাংসাশী মাছি বেসিক্যালি ওগুলো। আচ্ছা হ্যাঁ, ওই মাছির আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন অনেকগুলো মাছি ঘুরছে, এরকম ভাবে একটা আওয়াজ হচ্ছে। তখন না আমি উঠে বসেছি, আমি বুঝতে পারছি জানলাটার বাইরে কিছু একটা 4 ফুট সাইজের দাঁড়িয়ে আছে। আচ্ছা, 4 ফুট, বেশি হাইট ওটা নয়, ওটার হাইট বেশি নয়, একদম ছোট্ট, আর ওটার ওপরে মাছিগুলো ভনভন করছে। আমার ঘরে কিন্তু লাইট জ্বলছে, বাট আমি যেন চোখটা খুলে গোটা ঘর অন্ধকার দেখতে পাচ্ছি। আমি বিছানা থেকে নেমে সুইচ গুলোকে দেওয়ার চেষ্টা করছি, সুইচ তো জ্বলছে না, সুইচ অন অফ এর আওয়াজ হচ্ছে, লাইট জ্বলছে না। সারা ঘর ঘুরেছি, আমি যেন গলা ফাটিয়ে চিৎকার করতে যাচ্ছি, চিৎকার বেরোচ্ছে না আমার গলা থেকে। আমি কাউকে ডাকতে পারছি না, পুরো অন্ধকারের মধ্যে আটকে রয়েছি। ওই বাড়ির যে গৃহিণী ছিলেন, ওনার লাশ পড়েছিল ওই দরজার সামনে। আচ্ছা, একদম জঘন্য অবস্থায়, ওরকম লাশ আজ অব্দি ওখানে কেউ দেখেনি। গলা থেকে অ্যাবডোমেন অব্দি পুরো চেরা ছিল ওনার বডি। 4টে স্ক্রুড্রাইভার দিয়ে ওনার পেটের অন্ত্রগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে বের করে রাখা ছিল। বলছে ফিল করলাম আলমারির ওপর থেকে 4 পায়ে কেউ বেডে ঝাঁপ মেরে, মেঝেতে ঝাঁপ মেরে কুকুর যেমন দৌড়ে চলে যায়, ওরকম ভাবে কিছু একটা দৌড়ে চলে গেল। কি বলছো? Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। কিউরিওফাইটের আজকের এই হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আমি কৌস্তভ কুমার। কিউরিওফাইটে আজকে যে ঘোষলি কল রেকর্ডিংটা আপনারা শুনতে চলেছেন, সেটা আমার সাথে শেয়ার করেছে হুগলি থেকে রূপা। মানে ঘটনাটা আপনারা যখন শুনবেন, সেই সময় যে মারাত্মক একটা ভয় পাবেন, সেই সময় যে একটা শিহরণ অনুভব করবেন, তা এক কথায় অতুলনীয়। 2009 সালের ঘটনা। বিয়ের পরে হুগলিতে চলে আসে রূপা। যখন সে প্রেগনেন্ট ছিল বা অন্তঃসত্ত্বা ছিল, সেই সময় তার সাথে এমন কিছু ঘটে যায় যা কল্পনারও বাইরে। একদিন সন্ধ্যের সময় যখন কীর্তন চলছিল, সে পৌঁছে যায় একটা ভাগাড়ে, যেখানে সমস্ত মৃত প্রাণীদের দেহাংশ ফেলে রাখা হতো। সেখান থেকে ফেরার পর সেই রাত থেকেই তার সাথে বিভিন্ন ঘটনা শুরু হয়ে যায়, যেগুলো শুনলে আপনারা ভাবতে বাধ্য হবেন এরকমটাও হয় মানুষের সাথে। এই সবের থেকে বাঁচার জন্য সে বর্ধমানে তার বাপের বাড়িতে চলে যায়, কিন্তু সেখানে গিয়েও মুক্তি মেলেনি। সেখানে শুরু হয় আর একটা উটকো ঝামেলা, আর একটা উটকো প্রবলেম, যার সাথে ওর হয়তো কোনো রকমের কানেকশনই ছিল না। রূপার পাশের বাড়িতে জোড়া খুন হয়। কিউরিওফাইটের আজকের ঘটনাটা সত্যি কথা বলতে মারাত্মক হতে চলেছে। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, এবং কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। এবং আপনারাও যদি কিউরিওফাইটে আপনার জীবনে ঘটে যাওয়া এরকম ভৌতিক ঘটনা, এরকম সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে 7551824486।
আপনার ঘটনা জানার জন্য অধীর আগ্রহে ওয়েট করে থাকবো আমি কৌস্তভ। তাহলে চলুন শুরু করা যাক কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটা হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো রূপা, হ্যাঁ বলছি। তোমার যে ঘটনাটা রয়েছে যখন তুমি অন্তঃসত্ত্বা বা প্রেগনেন্ট ছিলে, সেই সময় তোমার সাথে বেশ পিকিউলিয়ার কিছু ঘটনা ঘটতো, ভাগাড়ে চলে যেতে। এছাড়া আরো বেশ কিছু ব্যাপার, যেমন ধরো বিভিন্ন প্যারানর্মাল অ্যাক্টিভিটিস, বিভিন্ন জিনিসপত্র দেখতে পাওয়া, ফিল করতে পারা। আর এই যে জায়গাটা রয়েছে, এই জায়গা থেকে বেরোনোর জন্য তুমি যখন আর একটা জায়গাতে গেলে, সেখানে 3টে মর্মান্তিক খুন হয়েছিল নৃশংসভাবে, যেগুলোর ব্যাপারে আমি যখন শুনলাম, জানলাম, বা আমি যখন নিউজ পেপার আর্টিকেলেও দেখেছি জিনিসটা যে অ্যাকচুয়ালি হয়েছিল কিনা, যখন পুরো ডিটেলসটা পড়েছিলাম না, সত্যি কথা বলছি গায়ে কাঁটা দিয়েছিল। একদম কি ঘটেছিল না ঘটেছিল পুরো জিনিসটা জানতে চাই, এবং তোমার অ্যাকচুয়ালি এই জিনিসটা কেন হয়েছিল সেটাও আমরা জানবো হয়তো রেকর্ডিং এর শেষে গিয়ে। কি ঘটেছিল একটু শুরু থেকে শুরু করো। তো প্রথমেই যেটা হয়েছিল, আমার 2009 সালে বিয়ে হয়। 2009 সালে 2009 সালের ফেব্রুয়ারি মাসে আমার বিয়ে হয়। তো আমার আমি কনসিভ করি মার্চ এপ্রিলে আমি কনসিভ করি। তো এপ্রিল মে জুন মাসের আমার ঘটনাটা বলছি। আমার বাড়িতে ছোটখাটো অনেক দেওর ননদ আমার ছিল। আচ্ছা। আর আমার বাড়ির ক্লোজই ভাগাড় আছে। আচ্ছা। আমি তখন নতুন বউ, ওদের একটা আলাদাই ভালোবাসা ছিল আমার প্রতি, একটা দুষ্টু মিষ্টি ব্যবহার ছিল। আমার বাড়িতে তিননাথ ঠাকুরের কীর্তন হতো। কি ঠাকুর? তিননাথ ঠাকুর। আচ্ছা। তিননাথ দেব যেটাকে বলা হয়, হয়তো উনি মহাদেবেরই এক রূপ হয়, আমি ঠিক এখন বলতে পারছি না। সেই পুজো হতো। তো একদিন এরকম পুজো ছিল। ওই পুজোর মধ্যে আমি গেছি। আমার বাড়ি বলতে আমার কাকি শাশুড়ির বাড়িতে ছিল জিনিসটা, মানে আমার একটা বাড়ির পরে। আমাদেরই ফ্যামিলি এক জায়গাতেই, বাড়িগুলো একটু একটু দূরে দূরে এরকম ছিল আর কি, মানে একটা বাড়ির পরে একটা বাড়ির আগে, এরকম করে আমাদের ফ্যামিলিটা গোটা পাড়াতে ছড়ানো। সেই বাড়িতে আমি যাই। তো যাওয়ার পরে সেখানে ওই দেওর ননদ এরা সবাই মিলে আমাকে একটু আগলে ধরে। তো ধরার পরে কীর্তন হচ্ছে। তো তার বাইরে আমি বাইরে একটু বেরিয়ে বসে আছি। তখন আমাকে তারা বলে যে, বৌদি চলো তোমাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব। তো আমি তো জানি না, আমি তো তখন ওখানে নতুন এসছি, এখানে নতুন এসছি আমার শ্বশুর বাড়িতে। এটা কোথায় তোমার? এটা আমার হুগলিতে। ওকে। আমি এখানে নতুন এসেছি। আর হুগলিতে যেখানে আমার শ্বশুর বাড়ি, এই যে ভাগাড়টার কথা বলছি, এই ভাগাড়টা ভীষণ বড় ভাগাড়। ওকে। তো মানে ওই পশুর যে দেহাবশেষ বা সব রকমের ওগুলো ফেলা হয়, তাই তো? হ্যাঁ, ওগুলো তো ফেলাই হয়, নোংরা আবর্জনা যা হয় আর কি, ভাগাড় যেটা হয় সব রকমই থাকে। তো সেটা এবার দেওর ননদ এরা সবাই মিলে আমাকে ধরে ওখানে নিয়ে যায়। আমি তো জানি না জায়গাটা কি আছে না আছে। আমাকে বলে চলো একটা জায়গায় নিয়ে যাব, দেখবে। আর ওরাও ছোট, ওরাও বুঝতে পারেনি। ছোট মানে 10, 12, 15-র মধ্যে, ওরাও বুঝতে পারেনি। আমার তখন 18। আচ্ছা। আমার তখন 18 বছর বয়স যখন আমার বিয়ে হয়েছে, ওই সময়। তো ওরা আমাকে ঘুরতে ঘুরতে ওই জায়গায় নিয়ে চলে যায়।
আর আমার সঙ্গে যা যাবতীয় ঘটনা সমস্ত কিন্তু সেদিন রাত্রেবেলা থেকে স্টার্ট হয়ে যায়। ওকে ওকে সেদিন রাত্রের বেলা থেকে জিনিসগুলো স্টার্ট হয়েছে আমার সাথে। এগুলো পরবর্তীকালে এসে আমি ক্যালকুলেশন করে জিনিসটা বুঝতে পারি, কারণ আগেও আমি বুঝতাম না যে এটা কেন হচ্ছে, কেন হলো। তো আমাকে নিয়ে চলে যায় ওখানে, আমি ওখান থেকে ঘুরেও চলে আসি। তারপরে আমার বাড়িতে আমার দিদা শাশুড়ি ছিলেন বয়স্ক, কোনোভাবে শুনতে পেয়ে যায়, তখন ওদেরকে খুব বকে, ওরা একটু কান্নাকাটি করে। আমিও না একটু ভাবি যে একটা জিনিস মিস করে গেলাম, যে আমি কিন্তু মানে সেই সময় না মানে ঠিকঠাক জানতাম না যে আমি প্রেগনেন্ট। ওকে ওকে আমি সেই সময় জানতাম না, মানে আমার প্রেগনেন্সিটা এমন ভাবে ছিল, আমি সেই সময় পুরোপুরি আমি জানতামই না বলতে গেলে। তো তাহলে আমি আমাকে যে সাবধানতাগুলো বলতো হয়তো বাড়ির লোকেরা, আমি হয়তো জিনিসটা দেখতাম যে হ্যাঁ বিকালবেলায় কোথাও যাবো না, সন্ধ্যাবেলায় কোথাও যাবো না, এই জিনিসগুলো আমি মেনটেন করতে পারতাম। আমি অতটা জানতাম না। এই যে ভাগাড়ে গেছিলে সেটা কি বিকেল বা সন্ধ্যের সময়টা? হ্যাঁ, একটু সন্ধ্যের সময়, কীর্তন যেই টাইমে হয়। আচ্ছা। হ্যাঁ, কীর্তনটা তো ন্যাচারালি সন্ধ্যা থেকেই শুরু করে সবাই, ওরকম টাইমে কীর্তনটা মানে শুরু হয়েছে, আর এরা আমাকে এরকম বায়না করেছে, তো আমাকে নিয়ে গেছে, চলে এসছে। তো এমনিও দিদা শাশুড়ি যেহেতু বকাবকি কেন করেছে, নতুন বউ, আগে ঠাকুমা দিদিমা এরা বলতো যে নতুন বউ, নতুন বিয়ে হয়েছে, গায়ে বিয়ের গন্ধ থাকে, হাওয়া বাতাস লেগে যায়, তো সেই সোর্সে বলেছে যে ভাগাড়ে কেন নিয়ে গেছিস নতুন বউ, এইভাবে বকাবকি করেছে। এবার যাই হোক, আমিও বললাম যে ঠিক আছে, ওদেরকে বকো না, ওরা বুঝতে পারেনি, আর আমিও তো জানতাম না, আমাকেও তো বলেনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছে, তাহলে আমিও যেতাম না, এরকম টাইপের ব্যাপারটা হলো। এবার যাই হোক, কীর্তন হয়ে গেল, খাওয়া দাওয়া প্রসাদ টসাদ সব হয়ে গেল। রাত্রেবেলা আমি শুয়ে আছি, যত কিছু সেদিন থেকে স্টার্ট হয়েছে আমার, আমি শুয়ে আছি রাত্রেবেলা ঘরে, আমার রুমে, চোখটা একটু লেগে এসছে। হাজবেন্ড রয়েছে না একা? তখন হাজবেন্ড ঢোকেনি ঘরে, তখন বেশি বাজবে না, রাত্রে মানে তখন 9টা 10-15 এরকম হবে। আমি শুয়ে আছি, আর বরাবরই না আমার একটু সোজা হয়ে শোয়ার অভ্যেস, মানে কেমন বলবো, মানে ওই চিত হয়ে শোয়া যেটাকে বলে। আচ্ছা, মানে কোনো একদিকে ফিরে ঘুমোতে না? না 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 না, ওরকম ভাবে ওইরকম চিত হয়ে শোয়াটা না একটু অভ্যেস আছে আমার। মানে মুখটা সিলিং এর দিকে থাকে? একদম একদম, ওই সিলিং এর দিকে মুখটা থাকে, একটু চিত হয়ে শুয়ে থাকার অভ্যাস আমার। আমি ওরকম ভাবে না শুয়ে আছি, আমার মনে হচ্ছে না আমার বুকের মধ্যে কিছু একটা বসে আছে, দমটা যেন বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা। ঘুমটা হট করে ভেঙে যায়, ওটা একদম মানে দম বন্ধ করার মতন একটা ব্যাপার থাকে জিনিসটা, ওই জিনিসটা আমার সাথে ওই ঘুমের মধ্যে হয়েছে। আমি একটু ভয়ও পেয়ে গেছি। আমি উঠে গিয়ে আমার শাশুড়ি মায়ের ঘরে গিয়ে ঢুকলাম, গিয়ে ওখানে একটু বসলাম। তারপরে আমার হাজবেন্ড এলো, হাজবেন্ড আসার পর শুনলাম আমার হাজবেন্ড 3:30 নাগাদ কাজে বেরিয়ে যায়। আচ্ছা। ও মাছের বিজনেস করে, তো একটু ভোরবেলাতেই হাওড়া যেতে হতো হুগলি থেকে। হ্যাঁ, হাওড়া থেকে মাছ তুলতে একটু ওই ওরকম টাইমে বেরোতো আর কি, সাইকেল ছিল তখন, আর একটু আগে বেরোতো, মানে ফার্স্ট ট্রেনটা ধরতো কথার কথা। তো সেই টাইমে বেরিয়ে যেত, এরকম যথারীতি সেদিনও বেরিয়ে গেছে 3:30 নাগাদ। আমি ওকে ছাড়লাম, দরজা খুলে দিয়ে দরজা বন্ধ করলাম, দরজা বন্ধ করে আমি শুয়ে পড়েছি। জানলাটা খোলা ছিল, সেই সময়টা না মোটামুটি ভালোই গরম, মানে মার্চ এপ্রিল তো গরমই একদম, গরম আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে পড়তে পড়তে ভালোই একটা গোমট একটা অস্বস্তিকর থাকে ব্যাপারটা সেই সময়টা। তো আমার হাজবেন্ড বেরিয়ে যায়,
আমি জানলাটা খুলে দিই। আর নতুন ঘর ছিল আমার, যেহেতু নতুন বিয়ে হয়েছে সেই জন্য নতুনই ঘর ছিল, পর্দা টর্দা কিছু লাগানো ছিল না, নর্মাল জানলা খোলা, বাইরেটা দেখা যাচ্ছে এরকম টাইপের। আর যখন ভোরটা হয়ে আসে তখন দেখবে মানে হালকা একটা মানে অন্ধকার আলো ব্যাপার থাকে। মানে জানলা অন্ধকার ঘর থাকলে, জানলাটা খোলা থাকলে জানলাটার জায়গাটা একটু হালকা আলোই লাগে, তাই না? ওটাকে মানে আমার ঘরটা, ধরো আমি বুঝতে পারছো কি বলছি, ধরো তুমি অন্ধকার রুমে বসে আছো, তোমার জানলাটা খোলা, 3:30 পৌনে 4 বাজে, বাইরেটা কিন্তু তুমি একটু আলোই বুঝবে অন্ধকার ঘর থেকে, স্ট্রিট লাইটের একটা আলো থাকে, তার রিফ্লেকশন থাকে। ওই রকমই আমার সিচুয়েশনটা ওরকম টাইমেই ছিল। আমি ঘুমিয়ে গেছি, ঘুমিয়ে আমার মনে হচ্ছে জানলার বাইরে থেকে কেউ যেন আমাকে দেখছে। আচ্ছা, এটা ফিল হচ্ছে আমার, মানে আমি চোখ বন্ধ, বাট আমার মনে হচ্ছে যে জানলার বাইরে থেকে কেউ আমাকে দেখছে। আমি উঠেও নি, তাকাইও নি, কিচ্ছু করিনি, আমি চুপচাপ শুয়েই আছি। হঠাৎ করে দেখবে, তোমাকে আমি বলি, ওই কি বলবো তোমাকে, ওই যে বড় বড় মাছিগুলো, সেই বিশেষ করে ওই কোথাও পটি থাকলে দেখবে ওপরে সেই মাছিগুলো ভনভট করে ঘোরে না, ছোট মাছিগুলো নয় কিন্তু বড় বড় মাছিগুলো, মাংসাশী মাছি বেসিক্যালি ওগুলো। আচ্ছা হ্যাঁ, ওই মাছির আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে যেন অনেকগুলো মাছি ঘুরছে, এরকম ভাবে একটা আওয়াজ হচ্ছে। তখন না আমি উঠে বসেছি, উঠে বসে ধরো আমি তোমাকে বোঝাই কিভাবে শুয়ে আছি। আমার তখন মাথাটা রয়েছে পশ্চিম দিকে, আর পাটা রয়েছে পূর্ব দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি জানতাম না, সত্যি কথা বলতে শোয়ার পজিশনও জানতাম না। এখন মানে আস্তে আস্তে বয়স হচ্ছে, কোনটা পজিশন ভালো কোনটা খারাপ পজিশন এখন বুঝে গেছি আমি। এটা তো একদমই বাজে পজিশন, তাই না? মানে মাথাটা করেছো তুমি পশ্চিম দিকে, পাটা পূর্ব দিকে, পাটা আমার পূর্ব দিকে, আর ওই মাথা যেদিকে আমার রয়েছে সেদিকেই আমার কিন্তু জানলাটা। তার বাইরেই মাছিটা বনবন করছে। তার বাইরেই মাছিটা বনবন করছে। এখানে একটু আমাকে একটা কথা বলো, তুমি ইনিশিয়ালি বললে যখন 9টা 9:30 দিকে শুয়েছো বুকের উপর একটা প্রেসার ফিল হচ্ছিল, একদম। সেটা কি কতক্ষণ ছিল? সেটা ফট করে চোখটা খুলে যায়, ওটা আমি তোমাকে বলবো 5 থেকে 10 সেকেন্ড ফিল করেছি, বেশিক্ষণ নয়। আচ্ছা ওকে, তারপর এখানে কি হচ্ছে? মাছির আওয়াজটা শুনতে পাচ্ছ? হ্যাঁ, মাছির আওয়াজটা আমি শুনতে পাচ্ছি। এবার আমি যেহেতু উঠে বসেছি, আমার মুখটা তখন পূর্ব দিকে, বুঝতে পেরেছো সিচুয়েশনটা? বুঝতে পারছি। আর আমার পেছন দিকে জানলাটা আমার পেছন দিকে। আমি ঘুরে তাকাবো, আমি যখন পেছন দিকে তাকাবো, মানে পেছন দিকটা আমার পশ্চিম দিক, আমি ধরো দক্ষিণ দিকে মুখটা জাস্ট, হ্যাঁ জানলাটার বাইরে আওয়াজটা হচ্ছে। উঠে বসেছো, জানলাটা তোমার মাথার পেছনে, এবার তুমি ঘুরে তাকাবে জানলাটার দিকে, রাইট? জানলাটার দিকে ঘুরে তাকাবো, এক্স্যাক্টলি। আমি যখন মাথাটা এরকম ঘুরিয়েছি, ধরো আমার দক্ষিণ দিকে মাথাটা, আমি পুরো স্ট্রেট পশ্চিম দিকে ঘুরিয়েও নি কিন্তু, মানে আমি জানলার দিকে ঘুরিয়েও নি। এবার তুমি যখন সাইডে তাকাবে না, তুমি দেখবে না, বুঝতে পারবে তোমার পেছনে কেউ আছে নাকি, তুমি বুঝতে পারবে একদম। আমি বুঝতে পারছি জানলাটার বাইরে কিছু একটা 4 ফুট সাইজের দাঁড়িয়ে আছে। আচ্ছা, 4 ফুট, বেশি হাইট ওটা নয়, ওটার হাইট বেশি নয়, একদম ছোট্ট, আর ওটার ওপরে মাছিগুলো ভনভন করছে। আচ্ছা আচ্ছা, সেই সিচুয়েশনটা তুমি ভাবো কৌস্তব কিরকম হবে। আমার ঘরে কেউ নেই, আমি একা বিছানাটার উপরে, আমি ওরকম জাস্ট হালকা ভাবে আমি বুঝতে পারলাম কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি আর পেছন দিকে তাকাইনি কৌস্তব, আমি বিছানা থেকে নেমে
দরজা খুলে ঠাকুরের নাম করতে করতে আমার শাশুড়ি ঘরে চলে আসে। কোনো রকম ভাবে সেদিনকা আমি সকাল হয়, জাস্ট না ঘুমিয়ে কি দেখলাম, একটা না মনের ভেতরে একটা হচ্ছে, এটা কি ছিল, এরকম কেন, কি হলো। আর আগের দিন যেহেতু আমার দিদা শাশুড়ি এরকম বকাবকি করেছে, সেখানটাও কিন্তু আমার পয়েন্ট করছে যে তাহলে এরকম কিছু নয় তো। আর তুমি যতক্ষণ জেগেছিলে ততক্ষণ তোমার ওই জিনিসটা ওখানে দাঁড়িয়ে আছে তোমার ফিল হচ্ছিল? হ্যাঁ, আমি চলে এসেছি তারপরে ঘর থেকে। আচ্ছা আমি কিন্তু তাকাইনি, আমি একদম আর তাকাইনি। আচ্ছা। আমি বুঝতে পেরেছি কিছু একটা দাঁড়িয়ে আছে। তোমাকে যেহেতু আমি বললাম যে একটা আলো রিফ্লেক্ট করছে, হুম হুম হুম। উপরন্ত আওয়াজ হচ্ছে। আমি যখন সাইডে তাকিয়েছি, যে কেউ, আমি যখন সাইডে তাকিয়েছি আমি বুঝতে পারছি কিছু একটা দাঁড়িয়ে আছে, 4 ফুট সাইজের হবে, আর একদম কালো মিশমিশে। আমি তাকাইনি। হুম, জিনিসটা কি ছিল আমি তোমাকে বলছি এবার। সেদিনটা কেটে গেল, হুম হুম হুম। সকাল হয়ে গেল। পরের দিন, তারপরের দিন আমাদের বাড়িতে একটা বিয়ে ছিল। বিয়ে বাড়ি ছিল তাই তো? হ্যাঁ, বিয়ে বাড়ি ছিল। এবার বিয়ে বাড়িতে আমরা গেছি। আমরা যাওয়ার পরে আমাকে নিয়ে আমার এই বাড়ির লোকেরা না খুব একটু অন্যরকমই ট্রিট করতো। নতুন বউ, নতুন বউ, মানে ওকে আগে খাইয়ে দাইয়ে বাড়ি নিয়ে চলে যা, এরকম টাইপের একটা। আমার দিদা শাশুড়ি ছিলেন, উনি একটু মানুষ পুরনোই ছিলেন, তো উনি বউ মানুষ, বেশি রাত্রি অবধি বাড়িতে থাকবে, মানে বাড়ির বাইরে থাকবে না, এরকম টাইপের একটা ছিল। বুঝতে পেরেছো? আগে যেমন একটা প্রোটেক্ট বলা যায় আর কি, যে উনি এক কথায় প্রোটেকশন দিতেন বেশি আর কি, এরকম। তো বিয়ে বাড়িতে আমরা সবাই মিলে যাই, তো আমার হাজবেন্ডের খাওয়া হয় না। ওর, আমাদের বিয়ে বাড়ি বলতে আমাদের নিজেদের মধ্যেই বিয়ে ছিল, আমার কাকি শাশুড়ির বোনের বীজ। তো সেখানে যাওয়া হয়, সেখানে যাই, তো আমাকে খাইয়ে দাইয়ে আমার হাজবেন্ড বাড়িতে রেখে যায়। আমি বাড়িতে চলে এসেছি। আমি বলেছি আমি কিন্তু ভয় লাগছে, আমার সঙ্গে কালকে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি এই ঘটনাগুলো সব বলেছি, বিশ্বাসই করছে না, কেউ বিশ্বাস করছে না জিনিসটা। তো আমি একা কি করে থাকবো, আমার ভীষণ ভয়ও লাগছে। তো আমি বললাম যে আমাকে একা এরকম রেখো না, আমি কিন্তু ঘরে একা থাকতে পারবো না। কালকে এরকম ঘটনা হয়েছে, এই 2 দিন আগে কিন্তু এই জিনিস হয়েছে আমার সাথে, এরকম হয়েছে। যেমন তুমি চুপ করো তো, উল্টো পাল্টা খালি ভাববে, এ করবে সে করবে। আর কোথায় ছিল মানে পয়েন্টটা বলো তো, আমি না বরাবরই সেই সময় না আহাট বলে একটা সিরিয়াল হতো। হ্যাঁ হ্যাঁ, হতো 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 ওইটা আমার এভরিডে একটা আমার দেখা চাই, দেখবো। আহাট হতো। আর তারও কদিন আগে হাতিম তাই বলে একটা সিরিয়াল হতো, হ্যাঁ ছোটবেলায়, ওগুলো দেখতাম, ওগুলো দেখতাম। এরকম এই জিনিসগুলো আমি কিন্তু দেখতাম, মানে হরর হন্টেড এই জিনিসগুলো আমি দেখতাম। ওই আহারটা আমি দেখতাম রাতে, ওটা রাতেই শুরু হতো 10:30 থেকে 11টার মধ্যে। আমাকে ওই নিয়ে টানা দিচ্ছে যে এইসব দেখেছো বলে এইসব ফিল। হ্যাঁ একদম, তুমি ওগুলো দেখো, ওসব দেখো, বলেছি এগুলো দেখতে না, উল্টো পাল্টা দেখবে আর এই করবে, থাকো তো কিচ্ছু হবে না, দাঁড়াও আমার কাজ আছে। এটা আমার হাজবেন্ড, ও আমাকে খাইয়ে দাইয়ে রেখে গেছে। এবার ও ওখানে থাকবে, তুমি একা তখন? আমি একা, আর আমার মামা শ্বশুর পাশের রুমে ছিল, ওনার একটু শরীরটা খারাপ ছিল, তো আমাকে ওনাকেই দেখিয়ে দিয়ে গেছে আর কি, যে মামাও তো এখানে আছে, তোমার যদি বেশি ভয় লাগে তুমি এখানে বসবে, এরকম ভাবে বলে দিয়ে গেছে। দিয়ে আমি কি করব, আমাকে তো বিশ্বাস করছে না, আমার কথা কেউই বিশ্বাস করছে না, আমি সবাইকে বলেছি, কেউ বিশ্বাস করছে না। আমি ইভেন বিয়ে বাড়ি থেকে বলছি আমি একা একা বাড়ি যাব না, একা একা বাড়ি যাব না, এই তুমি চলো তো, আমাকে রেখে দিয়ে গেছে, কিছু হয়নি, রেখে দিয়ে গেছে। আর শুয়ে থাকা, সেই সময় না খুব ঘুম পেত, প্রচন্ড ঘুম পেত। তখন কি জেনেছো যে তুমি প্রেগন্যান্ট? না, আমি তখন জানিনি, আমি 2 দিন পরেও জানিনি, আমি পরে আরো পরে জানতে পেরেছি। সেই সময় যেদিন ভাগাড়ি গেছিলাম সেদিন তো আমি কিছুই জানতাম না। তারপরের দিনই আমার সঙ্গে ওটা হলো, তার 2-3 দিন পরেই বিয়ে বাড়িটা ছিল, আমি তখন জানি না। এবার
তুমি একটা জায়গায় একটু মিস করলে হয়তো, ঠিক আছে? ওই দিন রাতে যে তুমি বেরিয়ে এলে রুম থেকে, তারপর কি তুমি তোমার রুমে ব্যাক করেছিলে? না না, কোথায় ছিলে? শাশুড়ির রুমে। আচ্ছা। আমি ওই দিন যে ওই জিনিসটা দেখার পর, ওটা ঠিক রাতও নয়, 3:30 4টে ওরকম নাগাদ হয়েছে ঘটনাটা। আমার হাজবেন্ড তো কাজে চলে গেছে। তারপরে তো আমি ওটা ওরকম ভাবে দেখে আমি শাশুড়ির রুমে চলে এসেছি। আমি আর পেছনে ঘুরে তাকাইনি। তারপরের দিন রাতে ঘুমিয়েছিলে তোমার নিজের রুমে? হ্যাঁ হ্যাঁ, আমার রুমে ঘুমিয়েছিল। কোনো সেদিনকে অসুবিধা হয়নি, তারপরের দিনও কোনো অসুবিধা হয়নি। তারপরে দিন বিয়ে বাড়ি গিয়েছি। বিয়ে বাড়িটা ওকে। এবার যেহেতু ওই দুদিন কোনো অসুবিধা হয়নি, বিয়ে বাড়ির মধ্যে আমার হাজবেন্ড বিজি ছিল, আমার সাথেই ছিল ঘরে, কোনো অসুবিধা হয়নি, ও আর ওই জিনিসগুলো বিশ্বাস করছে না। বুঝতে পারছি ব্যাপারটা, বুঝতে পেরেছো? পাত্তা দেয়নি বিষয়টা। না না, বলছে কই আমি তো রয়েছি, কি হলো, আমি চলে গেলে কি সব অসুবিধা হয় নাকি, এরকম টাইপের একটা মানে টোনে কথা বলছে আমার সাথে। তো আমাকে বিয়ে বাড়ির থেকে দিয়ে গেল বাড়িতে, আমি শুয়ে পড়লাম। শুয়ে না আমি কোলবালিশটা নিয়ে চুপ করে শুয়ে আছি। ঘুম আসছে না করতে করতে ঘুমিয়ে পড়েছি। প্রায় 2:30 পৌনে 3টে বাজবে। সেই সময় আমার হাজবেন্ড এসছে। আমি কিন্তু ঘুমাচ্ছি। আচ্ছা। হ্যাঁ, আমি ঘুমাচ্ছি, আমার হাজবেন্ড এসছে। দরজাটা ধাক্কিয়েছে, আমি দরজাটা খুলেছি। ওর দরজা ধাক্কানোতে আমি আতঙ্ক হয়ে ভয় পেয়ে গেছি। তারপর যখন ঘড়ির দিকে তাকিয়েছি, বাপরে এত রাত হয়ে গেছে, এখন আসছে, আর আমি এতক্ষণ ঘুমাচ্ছি। আর জানালাটার দিকে বারবার করে তাকাচ্ছি ঘুরে ঘুরে। বাপরে, আমি কি করে ঘুমালাম? তাহলে কি সত্যি সত্যি মনের ভুল ছিল? আমি তখন নিজেকেই মানে ভাবছি, সত্যি সত্যি বোধহয় মনের ভুলই হয়েছে, এরকম কিছুই না। আমি তো ঘুমালাম এতক্ষণ, সেই তো ঘুমাচ্ছি 10টা থেকে 2:30 বেজে গেছে, কিছু তো অসুবিধা হয়নি। তো এরকম দরজা খুললাম, শুলাম, হাজবেন্ডও শুলো, আমিও শুলাম, শুয়ে পড়লাম। সেদিনকে 3:30টার সময় আর বেরোয়নি কাজে, হয়তো মাছ স্টোর করা ছিল। অত রাত্রেবেলায় এসে 3:30টায় আর বেরোয়নি। ও বেরিয়েছে মিনিমাম 4:30 কি পৌনে 5টা নাগাদ। আচ্ছা। ঘর থেকে, মানে অনেকটাই সকাল হয়ে গেছে তখন, কিন্তু কোনো অসুবিধা হওয়ারই কথা নয়। ওরকম টাইমে ও ঘর থেকে বেরিয়ে গেছে, আমারও কোনো টেনশন নেই। রাত পেরিয়ে গেছে, ভোরবেলা হয়ে গেছে, কাজে চলে গেছে। আমি আরেকটু শোবো, শুয়ে আমি উঠে পড়বো, আমি এটা মেন্টালি প্রিপেয়ার করেই রেখেছি। তো ও ঘর থেকে বেরিয়ে চলে যায়। এবার আমি দরজাটাকে না হালকা মানে খুলে রেখে দিই। মানে কিরকম বলতো, আমার বিছানা থেকে আমি যখন দরজাটা কিন্তু আমার পায়ের দিকে, আর মাথার দিকে জানলাটা হালকা করে খোলা, বাইরের আলোটা ফোকাস দিয়ে ঢুকছে ঘরের ভেতরে। রোদ পড়তো তো দুয়ারের মধ্যে, ওই ফোকাস দিয়ে ঘরের মধ্যে ঢুকছে, এরকম টাইপের। সকালের কথা বলছি, এরকম খোলা। আর শাশুড়ি আছে, দিদা শাশুড়ি আছে, আমি আছি, আমার হাজবেন্ড কাজে চলে গেছে, পাশের ঘরে মামি শাশুড়ি আর মামা শ্বশুর আছে, আর তার পাশের বাড়িতে কাকি শাশুড়ি, এরা সবাই থাকতো আর কি, এরকম ফ্যামিলিতে। দিয়ে আমি না শুয়ে পড়েছি, আমি শুয়ে থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছি। আবার পরে জানতে পারি সেই দিন হলো আমার ফার্স্ট স্লিপ প্যারালাইসিস। আচ্ছা আচ্ছা। আমি বুঝতে পারছি না আমার সাথে কি হচ্ছে কৌস্তব, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কারণ ওই জিনিস আমার সাথে কোনোদিন হয়নি। মানে এটা বর বেরিয়ে গেছে তারপর হচ্ছে? একদম, বর বেরিয়ে যাওয়ার 1/2 ঘন্টা পর। সরি, আমার একটু গলাটা খারাপ আছে, তাই জন্য আজকে বারবার করে এরকম হচ্ছে। আমার হাজবেন্ড বেরিয়ে চলে যায়, আমি ঘুমিয়ে পড়ি। ও বেরিয়েছে মিনিমাম পৌনে 5টা নাগাদ। ঘটনাটা স্টার্ট হয়েছে কখন আমি বলতে পারবো না। আমি যখন নিজের হুঁশে ফিরেছি তখন বাজে 6:15। আচ্ছা। ওই ইনসিডেন্ট আমি কোনোদিন ভুলতে পারবো না, ওটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। আর তারপর থেকেই এই জিনিসটা কিন্তু এখনো আমার সাথে হয়ে যাচ্ছে, রয়ে গেছে। আচ্ছা। আজকে তোমার সাথে আমি আলোচনা করছি,
জানি না আজকে রাতে কি হবে আমার সাথে, কারণ সত্যি কথা বলতে, হ্যাঁ সেটাই বলছি। হঠাৎ করে জানলাটা আমার বন্ধ ছিল, বাট আমি ফিল করছি আমার জানলাটা খোলা, কিন্তু আমি জানলা বন্ধ করে শুয়েছি, জানলা কিন্তু খোলা নেই, জানলা বন্ধ, আমি ফিল করছি জানলাটা খোলা, কিছু একটা দাঁড়িয়ে আছে, সেম জিনিস যেটা আগের দিন দেখেছিলাম, ওটা দাঁড়িয়ে আছে। আসলে স্লিপ প্যারালাইসিস হলে কি হয় না হয় আমি কিন্তু জানতাম না, আমি যেন ওই অবস্থাতেই জানলার বাইরে কি দাঁড়িয়ে আছে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি পুরো আমার ফিলিংসটা তোমাকে বলছি, আমার কি ফিল হয়েছে। আমার শরীরটাকে নড়ানোর কোনো ক্ষমতা নেই, আমার শরীরটা নড়ছে না, বাট আমি জেগে আছি, আমি আশেপাশে সমস্ত কিছু দেখতে পাচ্ছি, কি হচ্ছে কি না হচ্ছে, আমার ঘরের বাইরে সবাই হাঁটা চলা করছে, এদিকে ওই জিনিসটা আমার বাইরে দাঁড়িয়ে আছে জানলার বাইরে, সেম মাছি ভনভন করছে। আচ্ছা, তুমি তোমার দেহটাকে দাঁড়াতে পারছো না? একদম না। তুমি কি দেখতে পাচ্ছিলে? আমি দেখলাম, আমি দেখতে পাচ্ছি একটা ছোট্ট পাড়া মহিলা ফিগার, ওই 4 ফুট ওরকম হবে মহিলা ফিগার, মাথার ওপরটাতে না বিড়ালের মতন দুটো কান। আচ্ছা আচ্ছা আচ্ছা, বিড়ালের মতন দুটো কান, মাথা ভর্তি চুল আছে, চোখগুলো গোল গোল লাল, আচ্ছা, আর মুখের শেপটা পুরোটাই বিড়ালের মতন, বিড়ালের যেমন মুখটা উঁচু থাকে, ওই জিনিসটার মুখটা উঁচুটা নয়, মুখটা মানুষের মতোই, হাসছে এত বড় একটা হাসি, বিড়ালের মতন দাঁতের শেপ গুলো, 4টে দাঁত ছোট, মাঝখানের 4টে দাঁত ছোট, আর সাইডের 2টো দাঁত বড়, ড্রাকুলা টাইপস। পরে যখন আমি ড্রাকুলা দেখি তখন বুঝতে পেরেছি ক্যানাইন টিথ, যেটা মানে যেটা দিয়ে মাংস ছেঁড়া হয়, সেই দাঁতগুলো বড়, তাই তো? দাঁতগুলো নয়, 2টো দাঁতই বড়। সেটাই বলছি, ওই 2টো দাঁত বড়, নিচেরও ওপরেরও সেম। আচ্ছা, মানে ওই পার্টিকুলার ক্যানাইন টিথস গুলো বড়। হ্যাঁ, ওকে। হাসছে, এত জঘন্য জিনিস আমি লাইফে কোনো দিন, 17 বছর 18 বছরের লাইফে ছোট থেকে বড় হয়েছি, কোনোদিন দেখিনি। তোমার এটা মনে হয়নি তুমি হ্যালুসিনেট করছো? কোনো হ্যালুসিনেট ছিল না ওটা। আচ্ছা, আমি এটা প্যারালাইসিসের মধ্যে দেখেছি। হ্যাঁ, মানে ধরো তুমি যে বললে যে বিভিন্ন হরর শোজ দেখতে, না বিভিন্ন জিনিস কনজিউম করতে, ওটা নয়। তাহলে আমার ওরকম হলো কেন? স্লিপ প্যারালাইসিস। আমাকে আটকে রেখেছে তো, আমি তো নড়তে পারছি না। স্লিপ প্যারালাইসিস মেনলি তোমার সায়েন্টিফিক অনেক রিজনসও রয়েছে, আবার কিছু সুপারন্যাচারাল এলিমেন্টসও রয়েছে। তোমারটা কোনটা, তোমার পুরো ঘটনাটা শুনলে বোঝা যাবে। আচ্ছা, তুমি তারপরে বলো কি হলো। ওই জিনিসটাকে আমি দেখলাম, ওর মধ্যেই দেখতে পাচ্ছি, ঠিক আছে, ওটা বাইরে দাঁড়িয়ে আছে, আর বিভৎস বিশ্রী ভাবে হাসছে, আর আমার জানলার রডের মধ্যে 2টো হাত দিয়ে দাঁড়িয়ে আছে, হাত দিয়ে ধরে, মানে জানলাটাকে ধরে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে হাসছে। আমি এই জিনিসটা দেখলাম। ওটা দেখার পরে আমি বুঝতে পেরেছি আমার কোনো একটা অসুবিধা হচ্ছে। আমি যেটা ফিল করেছি যে ওই সময়টা না, আমি বুঝতে পারছি আমি কিছু দেখছি, বাট আমি নড়তে পারছি না, আমি বিছানা থেকে উঠতে পারছি না, আমার দমটা যেন বন্ধ হয়ে যাচ্ছে, পা থেকে বুক অব্দি যেন কিছু একটা চেপে রেখে দিয়েছে আমাকে। আচ্ছা, এরকম তো ফিল আমার কোনোদিন হয়নি। আমি তো বুঝে উঠতে পারছি না আমার কি হবে, আমি কি করবো এবার। আস্তে আস্তে জিনিসটা না ওপর দিকে উঠছে, এবার ওটার হাইট বাড়ছিল না ও পা দিয়ে উঠছিল আমি জানি না।
আস্তে আস্তে বড় হচ্ছে জিনিসটা। আমি সঙ্গে সঙ্গে ভগবানের নাম স্টার্ট করি। আচ্ছা, ভগবানের নাম নিজের মন থেকে, যে আমাকে এবার কিছু একটা করতে হবে। আমি কিন্তু নিজের হুঁশে থাকি পুরো সেই সময়টা। আমি জানি না তুমি বলতে পারবে এই জিনিসটা কি ছিল, কেন ছিল। আমি এই বিষয়ে কোনো রকম জ্ঞান রাখি না। আমার সঙ্গে এক্স্যাক্টলি যেটা হয়েছে আমি সেটা বলছি। আমি নিজে তখন বুঝতে পারি যে আমাকে এবার কিছু একটা করতে হবে। আমি নিজের হুঁশে আছি তো, আমি কিন্তু ঘুমিয়ে নই, স্বপ্নও দেখছি না। ওটা স্বপ্নও নয়, ওটা আমি চোখ খুলেও দেখছি না। এটা কি জিনিসটা? তো সঙ্গে সঙ্গে আমি ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মনের মধ্যে একটা স্টার্ট করে দিই। ওই জিনিসটা না চোখের সামনে থেকে যেন চলে যায়, নেই নেই। কিন্তু পরে আমি তোমাকে বলবো কি দেখি আসলে, তারপরে আবার কি দেখেছি। ওটা চলে গেল। ওটা চলে যাওয়ার পরে আমি তো চিত হয়ে শুয়ে আছি। আমি যে দিক থেকে তুমি নামবে খাটের, ধরো তুমি এক পা দিলেই মেঝেতে পা দেবে, এরকম পজিশনে শুয়ে আছি। মানে দেয়ালের দিকে নয়, খাটটা ধরো দেয়াল থাকে আর একটা সাইড তো রুমের সাইডে থাকে। তো দেয়ালের সাইডে তো তুমি নামতে পারবে না। এই রুমের সাইডে যেটা থাকে সাইডটা, ওখানে শুলে তো তুমি এক পা দিলেই নিচে নেমে যেতে পারবে। একদম। আমি সেই সিচুয়েশনে শোয়া। আমি বুঝতে পারছি আমার পায়ের গোড়ালির কাছ থেকে গুড় 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 করে একটা আওয়াজ হচ্ছে। মনে হচ্ছে কিছু একটা চলছে। আমি তখন সত্যি ভাবিনি কি হতে পারে কি না হতে পারে। আমি ভাবছি কি জানি ইঁদুর ফিদুর আবার ঢুকেছে নাকি আমাদের ঘরের মধ্যে, এরকম একটা ফিল হচ্ছে। জিনিসটা কিন্তু এলোমেলো হাঁটছে না। আমি যে সাইডে শুয়ে আছি খাটের পায়ায়, ওই ধরো তোমাকে কিভাবে বলবো, 4টে পায়া তো, তার মধ্যে 2টো পায়ায় একটা মাথা আমার একটা পায়ায়, আর একটা পা হচ্ছে আর একটা পায়ায়। তো এবার ওদিকে আরো 2টো পায়া আছে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তো আমার পা যেখানটায়, সেখান থেকে জিনিসটা স্টার্ট হয়েছে, সোজা আর একটা পায়ায় গেছে গুড় 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 করে। আবার ওই পায়াটা থেকে আমার মাথার দিকে যে আরেকটা পায়া আছে, ওই পায়াটায় গেছে গুড় 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 করে আওয়াজ হচ্ছে। আমি পুরো বুঝতে পারছি যে আমার বিছানার মধ্যে কিছু একটা চলছে। আমি বুঝতে পারছি কিছু একটা চলছে। আমি যখন ঘুরে তাকাতে যাব, আমি মনে করেছি ওই জিনিসটা যখন চলে গেছে, ঠাকুরের নাম নিয়েছি, আমি ঠিক হয়ে গেছি, আমি নর্মাল। আমি যখন সাইডে তাকাতে যাব, মাথাটা এরকম কাত করেছি কি চলছে আমার বিছানায়, তখন কিন্তু আমি নড়তে পারছি না কৌস্তব। আমি তখনও সেম সিচুয়েশনে পড়ে আছি ওইখানটায়। তখনও আমি সেম সিচুয়েশনে পড়ে আছি। আমি নড়তে পারছি না, আমি মাথাটাও নাড়াতে পারছি না। আস্তে আস্তে ওই আওয়াজটা ওই পায়া থেকে স্টার্ট করে আস্তে 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 আমার মাথার কাছে আসলো। আমার চোখ দুটো যেন উল্টে গেল। আমি দেখছি 4টে 5টা বড় বড় নখ সমেত 4টে আঙুল। আচ্ছা আচ্ছা। বড় বড় নখ সমেত 4টে আঙুল, পুরো কালো, পুড়ে গেলে যেমন আত পোড়া আত কাঁচা যেমন মাংস থাকে, এক্স্যাক্টলি ওরকম ধরনের জিনিস কপালটাকে টেনে ধরেছে আমার। কপালটাকে সম্পূর্ণভাবে টেনে ধরেছে আমার। আমি নিঃশ্বাস তো বন্ধ হয়ে যাচ্ছে, আমার মনে হচ্ছে আমি মানে আজকে তো আমি নেই, আমার হয়ে গেছে কাজ, কিছুতেই কিছু হচ্ছে না, আমার হয়ে গেছে শেষ, আমি নেই। জোরে জোরে ঠাকুরের নাম নিতে নিতে না অনেকক্ষণ, প্রায় দম তো বন্ধ হয়েই আসছে। কি হয়েছে আমার সঙ্গে আমি বলতে পারবো না, দম বন্ধ হয়ে আসছে। ওই জিনিসটাকে আমি দেখে যাচ্ছি, আমি ঠাকুরের নাম করছি। ঠাকুরের নাম করতে করতে হট করে কেমন বলবো ছাড়লো, মনে যেন কেউ ঠেলে তোমাকে যদি সরিয়ে দেয় না। ধরো তোমার সামনে দেওয়াল আছে, তোমাকে দেওয়াল থেকে একটু আগে থেকে একটা ধাক্কা মারলে তুমি দেওয়ালে গিয়ে লাগবে, ঠিক এইভাবে আমাকে ঠেলে দিয়েছে, ছেড়ে দিয়েছে, ফট করে ছেড়ে দিয়েছে।
আমি সঙ্গে সঙ্গে উঠে বসেছি। আমাকে দেখার মতন ছিল না। আমি যে নাইটিটা পরেছিলাম, নাইটিটা ঘেমে ভিজে একদম জল হয়ে গেছে। মা গো বাবা গো করে চেঁচাতে চেঁচাতে দরজা থেকে বাইরে বেরিয়ে শাশুড়ির রুমে যাই। আচ্ছা। শাশুড়ি আমাকে সামলায়, দিদা শাশুড়ি আমাকে সামলায়, আদার বাকি ঘরে যারা লোক ছিল তারা আমাকে দেখে হাসে। তোমার কিরকম হবে জায়গাটায়? কটা বাজে তখন রাতের? রাত নয়, সকালবেলা। সকাল হয়ে গেছে? সকাল হয়ে গেছে অলরেডি। আমার হাজবেন্ড বেরোলো 4:45 নাগাদ। তার 20-30 মিনিট পর থেকে এই ঘটনাটা স্টার্ট হয়েছে। মানে অ্যারাউন্ড 5:30 ভোরের আলো ফুটে গেছে? ফুটে গেছে, একদম সকালবেলা। ওই সময় ভয় পাওয়ার কোনো জায়গাই নেই, বাট আমার ওই অবস্থা। তখন আমার দিদা শাশুড়ি বুঝতে পারে ব্যাপারটা, বয়স্ক মানুষ তো, খুব চেঁচামেচি করে, ওই বাচ্চাগুলোকে বকা দেয় আবারও। কেন তোরা নিয়ে গেছিলি ওকে ভাগাড়ে? ভাগাড়টা এমনিই ভালো না, ওই তো হাওয়া বাতাস লেগে গেছে, এখন কে সামলাবে, নতুন বউ। এরকম ভাবে বকাঝকা করে। পরের দিন শনিবার অথবা মঙ্গলবার ছিল, আমার ঠিক মাথায় নেই। আমার এখানে একজন মা মনসার মন্দির আছে, তো সেখানে একটু ঝাড়ফুঁক করানো হয়। তো সেখানে আমাকে নিয়ে যায় সন্ধ্যাবেলায়। ওনাকে ডেকেও এনেছিল, আমাকে দেখে গিয়েছিল সকালবেলায় এসে। তখন বলেছিল ওর উপরে পেতনির দৃষ্টি পড়েছে। পেতনি? ওই যে মনসা পুজো করেন উনি আমাকে বলে গেছিল দেখে যে ওর উপরে পেতনির দৃষ্টি পড়েছে। কোথায় গেছিল ও? কোথায় গেছিল? এইবার এখানে একটা প্রশ্ন আসবে, উনি তো জানে না আমি কোথায় গেছি না গেছি। একদম। উনি তো আমাকে দেখে এই জিনিসটা বলে দিয়ে চলে গেল। আমি সন্ধ্যাবেলায় যাই, জামা কাপড় ছেড়ে আমাকে ভালো করে ঝাড়িয়ে দেয়। ঝাড়িয়ে দেওয়ার পরে আগেকার দিনে দেখবে লাল কার নিয়ে গেলে গিট বেঁধে বেঁধে পরে দিত, সেই জিনিসটা আমাকে করে দেয়। করে দেওয়ার পর থেকে ভালোই থাকি, আমার অসুবিধা হয়নি। আর ওই জিনিসগুলো নিয়ে জানলা বন্ধ থাকে, পর্দা লাগানোর ব্যবস্থা হয়। তারপরে বলেছি না, আমি তো বাড়ি যাব। বাপের বাড়ি যাব। আমি বাড়ি যাব, আমি আর ভালো লাগছে না আমি থাকতে। আর তার মধ্যেই আমার অলরেডি ভমিটিং স্টার্ট হয়ে যায়, খেতে পারছি না, শরীরও খারাপ লাগছে। আমি নিজের মধ্যেই একটা ভয় পেয়ে গেছিলাম যে কেন এরকম হচ্ছে। আসলে আমি তখন জানি না যে আমার ওই অবস্থা। তখন মানে প্রেগন্যান্ট তখনও জানে? মানে তখন আমি জানি না। তো সেই সময় আমার বাড়ি যাওয়া হয় না। তো তারপরে তো সিচুয়েশন বুঝতেই পারছো কিরকম, কি করলে বোঝা যায় যে প্রেগন্যান্ট আছে কি না। এই সমস্ত জিনিসগুলো হয়, আমার মিস করে যায়। তারপরে ডাক্তার দেখানো হয়, তারপর টেস্ট করা হয়, তারপর জানা যায় এরকম ঘটনা। তো এই ঘটনা যখন শুনেছি আমি আর ওখানে থাকবো না। আমি আমার হাজবেন্ডকে তুমি এরকম ভোরবেলায় বেরিয়ে চলে যাবে, আমার এরকম অবস্থা, আমি বাড়িতে থাকবো না, তুমি সারাদিন বাড়িতে থাকো না, আমাকে বিশ্বাস করো না। সব থেকে বড় কথা, আমি কি বলছি সেগুলো বিশ্বাস করছো না, বাড়ির লোকেরা আমাকে বিশ্বাস করছে না। একমাত্র বিশ্বাস করছে তোমার দিদা, উনি আমাকে বলছে যে এই হয়েছে ওই হয়েছে, তুই এখানে কেন গেছিস, ওখানে কেন গেছিস। এই যে হরেবল সিচুয়েশনটা আমার সঙ্গে হয়ে গেছে, আমি কিন্তু কারোর থেকে মেন্টালি সাপোর্ট পাইনি কৌস্তব, যে হ্যাঁ হতে পারে। সবাই হাস্যকর ভাবে এই জিনিসটা করেছে, বাট এটা আমার সঙ্গে হয়েছে। আর ওই দিন থেকে আমার সঙ্গে স্টার্ট হয়েছে এই জিনিসটা। এটাকে কি বলে আমি জানি না, সায়েন্টিফিক্যালি কি বলে আর আমাদের ভাষায় কি বলে, এটা আমার বরাবর হয়ে আসছে এখনো। তোমার স্লিপ প্যারালিসিসের বিষয়টা একদম দেখতে পাবো এখনো তাকে? ওই জিনিসটাকে তো মাঝে মধ্যে দেখতে পেতাম আগে, বাট এখন আমি ওটাকে দেখতে পাই না। এখন আমি
অন্য অন্য আমার এই বিষয়ে অনেক অনেক অভিজ্ঞতা আছে, মানে আমার নিজের সঙ্গে হয়ে গেছে তো জিনিসগুলো, ওগুলো আমি বলবো পরে কখনো সময় হলে। তো অন্ধকারে ধরো আমি ঘরের মধ্যে ঘুরে বেড়াচ্ছি, আমার কিরকম ফিল হয়েছে আমি তোমাকে বলি একটু। ওখান থেকে বেরিয়ে এসে একবার আমার হয়েছে এরকম, আমার দুটো বাচ্চা, ঠিক আছে, আমি যার কথা বলছি সে এখন বড় হয়ে গেছে, আর এখন আমার আরেকজন আছেন, সে 2019-এ। তো 19, এটা 20-র ঘটনায় আমি বলছি তোমাকে, একটু বেরিয়ে এলাম ওখান থেকে। তো 20-তে এরকম আমার সঙ্গে ঘটনাটা ঘটে। আমার তো ছোট বাচ্চা, ও না একদম ঘুমাতো না রাত্রেবেলায়, একদম রাত্রে ঘুমাতো না, সারা রাত জেগে থাকতো। এরকম কোনো একদিন 4-5 দিন একটানা এরকম জেগে থাকার পরে কোনো একদিন ঘুমিয়েছে। আর ঘুমালে পরে কতটা শান্তি লাগে, বাচ্চাটা ঘুমাচ্ছে এবার আমি একটু শোবো, এটাই তো মনে হয় রাত্রেবেলা। আমি ওরকম শুয়েছি, এরকম হয়ে গেছে আমার। আর এখন আমি বুঝে যাই। আমি ওই আগের ঘটনাটার কথা বলছো তো? না না, এই 2020 ঘটনার কথা বলছি। হ্যাঁ, আমি ঘুমিয়েছি, ঘুমের মধ্যে আমার এই জিনিসটা হয়েছে। আমি এইরকম জিনিসটা আটকে গেছি, একদম আটকে গেছি। আর ঘরটা অন্ধকারে ছিল, 0 লাইট জ্বলছিল, বাচ্চা যেহেতু ঘর অন্ধকারে ছিল। আর এই জিনিসটা যখন হয় না, তখন আমি বুঝতে পারি যে আমার শরীরটা পুরো আটকে গেছে, কিন্তু আমি আমার চোখ দিয়ে সবকিছু দেখতে পাই। আমি আমার ফিলিংসটা বলছি, আমি আমার চোখ দিয়ে সবকিছু দেখতে পাই, মাঝে মধ্যে আমি আমাকেও দেখতে পাই। মানে তুমি নিজেকে নিজে দেখতে পাও? একদম। এটা আমার সঙ্গে দুবার, এটা কিন্তু আমার সঙ্গে এটা আমি খুব ভয়ে থাকি এই বিষয়টা নিয়ে এক সময়। আগে তো এত ভাবে হতো, এত ঘন ঘন জিনিসটা হতো, আমি ঘুমাতে ভয় পেতাম যে আমি ঘুমাবো, যদি আমার এক্ষুনি আবার এরকম হয়। আমার মেয়ে পাশে শুয়ে আছে, ওকে আমি ডাকতে পারছি না। আগে মানুষ বলতো যে গায়ে গা লেগিয়ে শুলে নাকি এরকম জিনিস হয় না। যখন আমার ওরকম হয়েছিল প্রথমে 2009 সালে, তখন আমি শুনেছি, বাট কিচ্ছু হয় না, এগুলো কিচ্ছু হয় না। আমার গায়ের সঙ্গে আমার মেয়েরা শুয়ে থাকে লেগে, তারপরেও আমার এই জিনিস হয়। আচ্ছা, 2020 সালে যে ঘটনাটা ঘটলো, ওরকম আমি আটকে গেলাম। আমার ঘরে কিন্তু লাইট জ্বলছে, বাট আমি যেন চোখটা খুলে গোটা ঘর অন্ধকার দেখতে পাচ্ছি। আমি বিছানা থেকে নেমে সুইচ গুলোকে দেওয়ার চেষ্টা করছি, সুইচ তো জ্বলছে না, সুইচ অন অফ এর আওয়াজ হচ্ছে, লাইট জ্বলছে না। সারা ঘর ঘুরেছি, আমি যেন গলা ফাটিয়ে চিৎকার করতে যাচ্ছি, চিৎকার বেরোচ্ছে না আমার গলা থেকে। আমি কাউকে ডাকতে পারছি না, পুরো অন্ধকারের মধ্যে আটকে রয়েছি। তখন আমি নিজের মধ্যে কোথা থেকে আসি, কি পাওয়ার আছে আমার পেছনে আমি জানি না, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, এই যে একটা জিনিস স্টার্ট করি না, তখনই আমার হুঁশটা ফিরে আসে। চোখটা খুলি ফট করে, দেখি আমি বিছানায় শুয়ে আছি, বাট তার কিছু মুহূর্ত আগেই আমার বডিটা শুয়ে আছে, আমি ঘুরে বেড়াচ্ছি। এটা কেন হয়? বিশাল বড় প্রশ্ন আমার। এই জিনিসগুলো আমার সঙ্গে দীর্ঘদিন ধরে ঘটে চলেছে, সেই 2009 সাল থেকে। আমি জানি না, আমি আজকে তোমার সঙ্গে আলোচনা করছি, আজকে রাতে আমার কি হবে আমি জানি না। মানে এটা 2020-তে হয়েছে, মানে এটা বলছো যে মোটামুটি একটা টাইম ইন্টারভালের পর পর হয়ে থাকে। তো 2009 সালে এই প্রবলেমস গুলো চলাকালীন তুমি তোমার বাপের বাড়ি ফিরে আসলাম। কিন্তু তুমি আমাকে যেটা বলেছো, এই বাপের বাড়িতে ফিরে আসার পর এর থেকে মারাত্মক কিছু একটা, ভীষণ মারাত্মক, তার সম্মুখীন আসছি। আপনারা যারা যারা আজকের এই ঘটনাটা এতটা অবধি শুনে ফেলেছেন, তাদের কি মনে হচ্ছে, কেমন লাগছে ঘটনাটা, সেটা কমেন্ট করে একটু জানান। স্পেশালি আমার ওই পার্টিকুলার জায়গাটা যেখানে রূপা বলল
মাছি ভন ভন করছে জানলার বাইরে, এবং সে এমন একটা মহিলাকে দেখতে পেয়েছে যার উচ্চতা 4 ফুট এবং যার কানটা বেড়ালের মতো, দুটো করে সদন্ত রয়েছে ওপরে এবং নিচে, অর্থাৎ ক্যানাইন টেথ। মানে আমি জাস্ট ভাবছি যে এরকম একটা এন্টিটিকে আমি মাঝরাতে দেখতে পাচ্ছি আমার জানলার বাইরে, আমার একদম ঘরের বাইরে, এবং আমার পুরো দেহ অবশ। এরকম সময় সত্যি কথা বলতে খুবই ভয় লাগে, যে ভয়টা অত্যন্ত প্রাচীন, বেঁচে থাকার একটা ভয়। যাই হোক, আপনাদের কি মনে হচ্ছে ঘটনাটা শুনে? আপনারা কি ভয় পাচ্ছেন? কমেন্ট করে জানাবেন। এবং এরকম সত্যি ভৌতিক ঘটনা যদি আপনারা আমার সাথে শেয়ার করতে চান তাহলে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে 7551824486 এই নম্বরে। এবং হ্যাঁ, কিউরিওফাইট ইউটিউব চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন। তাহলে চলুন ঘটনার পরবর্তী অংশটা এবার আমরা শুনে নিই। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। রূপা, তোমার এই শ্বশুরবাড়ির এক্সপিরিয়েন্সের বিষয়টার ব্যাপারে আমরা জানতে পারলাম। এরপরে তুমি চলে গেলে হচ্ছে তোমার বাপের বাড়ি চলে গেলাম। সেখানে আমি যতদূর শুনেছি তোমার বাচ্চা হয় ডিসেম্বর মাসে। মে মাসে গেছিলে, ডিসেম্বর মাসে বাচ্চা হয়েছিল একদম। এবং 2010 সালের একটা পার্টিকুলার সময়, এপ্রিল মাস হয়তো, আমি যদি খুব ভুল না করি, একটা শুক্রবার একটা নৃশংস ঘটনা তোমাদের পাড়াতে ঘটে যায়, যার জন্য তোমাদের পুরো লোকালিটি কেঁপে উঠেছিল। কি হয়েছিল এখান থেকে আমি জানতে চাই এবার, কারণ তুমি একটা পার্টিকুলার ভয়ের জায়গা থেকে বেরিয়ে আরো মারাত্মক কিছুর মধ্যে ফেসে গেছিলে। ভীষণ মারাত্মক। কি হয়েছিল? ঘটনাটা এরকম হয়, 2010 সালের এপ্রিল মাস, সাইক্লোন আসে প্রত্যেক বছরই, আমরা সবাই জানি। শুক্রবার রাত্রিবেলা সাইক্লোন হয়েছিল, সেটার নাম ছিল লায়লা। আমি ডেটটা বলতে পারবো না। এটা লায়লা ছিল না আয়লা ছিল? আয়লা ছিল। আমার যতদূর সম্ভব 2009 যেটা ছিল সেটার নাম আয়লা দেওয়া হয়েছিল, এবং 2010 সালেরটাকে লায়লা দেওয়া হয়েছিল আই থিঙ্ক। তো আয়লাই ধরতে পারো, আয়লাই ছিল ধরো। ভীষণ মারাত্মক ঝড় বৃষ্টি হয়েছিল। তো আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা তো ঘরেই ছিলাম, সারা পাড়ার লোক ঘরের ভেতরেই ছিল, কেউ কিচ্ছু টের পায়নি। সত্যি কথা বলতে, ঘটনাটা ঘটেছে আমার পাশের বাড়িতে। শুক্রবার, শনি, রবিবার সন্ধ্যাবেলা আমরা আমাদের ঘরের মধ্যে না ভীষণ পচা গন্ধ পাচ্ছি। খাটের তলা, আলমারির তলা, এখানে ওখানে দেখছি যে কিছু মরে পড়ে আছে নাকি। এত বিভৎস পচা গন্ধ কোথা থেকে আসতে পারে? ঘরের ভেতরে কিচ্ছু খুঁজে পাইনি। মে মাসের দিকে, তাই তো? না, এপ্রিল মাসে যেদিন সাইক্লোন হয়েছে, সাইক্লোনের শুক্রবার দিন সাইক্লোনটা হয়েছে, মার্ডারটা ওই দিন হয়েছে। আমি মার্ডারটাতে পরে আসছি। যেদিন আমরা জানতে পারি আমি সেদিনের কথাটা বলছি। শনি, রবিবার দিন গন্ধটা ছড়ায়, পচা গন্ধটা। এবার পচা গন্ধটা এমন ভাবে ছড়িয়েছে, সবাই তো সবার ঘরের ভেতর রয়েছে, সবাই তো বুঝতে পারছে না কোথা থেকে গন্ধটা আসছে। গন্ধটা তো সবার ঘরের মধ্যে পার্টিকুলারলি রয়েছে। সবাই জানে যে আমাদের ঘরে কিছু হয়েছে, আর আমরা জানি না যে পাশের বাড়িও কিন্তু গন্ধটা কোথা থেকে আসছে খুঁজছে, আমরা সেটা জানি না। আমরা পার্সোনালি আমাদের ঘরের মধ্যে গন্ধ খুঁজছি, কোথা থেকে গন্ধটা বেরোচ্ছে। এবার আমার কাকা যখন বাইরে থেকে ঘরে আসে, এসে বলছে, এই আমাদের বাড়িতে কিসের গন্ধ? ওদের বাড়িতেও তো ওরা ইঁদুর মরা খুঁজছে, এখানে কুকুর মরা খুঁজছে, এখানে এই খুঁজছে। মানে সারা পাড়া গন্ধটা লিটারালি ছড়িয়ে গেছে। মানে প্রত্যেকের বাড়িতে প্রত্যেকের বাড়িতে গন্ধ বেরোচ্ছে, প্রত্যেকে খুঁজছে কোথায় কি হলো। এই করে করে আরো একদিন কেটে যায়, কেউ তো খুঁজে পাচ্ছে না কিছু। আর
ব্যাপারটা হয়েছে কিরকম জানো তো, আমরা ধরো একটু মিডল ক্লাসের মধ্যে পড়ি, আর যেই বাড়িতে ঘটনাটা ঘটে গেছে সেই বাড়িতে একটু হাই সোসাইটি বলাই চলে। তো একদম ওদের ব্যাপারে আমরা তো অত কিছু জানতে যাব না, যে ওদের বাড়িতে লোক আছে না কি হয়েছে কি নেই, এরকম টাইপের নয়। ব্যাপারটা হয় না, একটা পাড়ার মধ্যে অনেকগুলো ঝুপড়ি থাকে, বাট একটা দুটো বিশাল বড় বড় বাড়ি থাকে, এরকম টাইপের ব্যাপার। তো পাড়ায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেরা না অসহ্য হয়ে গেছে, এত গন্ধ বেরোচ্ছে, লোকেরা অসহ্য হয়ে গেছে যে কোথা থেকে গন্ধ আসছে বুঝতে পারছি না, বাড়িতেও কিছু নেই, রাস্তাঘাটেও কিছু মরে পড়ে নেই, কি রে ভাই কেসটা। সব কাকারা মিলে আলোচনা করছে, আলোচনা করতে করতে হঠাৎ করে বাড়িটার দিকে নজরটা পড়ে। ওপরে সেকেন্ড ফ্লোরে ভেন্টিলেটর দিয়ে মাছি ঢুকছে আর বেরোচ্ছে, মাছি ঢুকছে আর বেরোচ্ছে। তখন ওইটা দেখতে পায়, ওইটা দেখতে পাওয়ার পরে সবাই একটু সন্দেহ করে, মাথায় তখন নাড়া দেয় যে এদের বাড়ির লোকগুলো কোথায়। সারা পাড়ার লোক বেরিয়ে গেছে গন্ধে, সহ্য করতে পারছে না, ঘরে খাওয়া দাওয়া করতে পারছে না। এরা কেন এত চুপচাপ আছে, এরা কি গন্ধ পায় না, জানলা দরজা খুলে না? ব্যাপারটা এইভাবে স্টার্ট হয়েছে। তো এই কাকারা মিলে ওই বাড়িটার মধ্যে যায়, তখনই সামনে গিয়ে দেখে 3 দিনের দুধের প্যাকেট, 3 দিনের পেপার ওই দরজার সামনে পড়ে রয়েছে, কেউ জিনিসটাকে পিক করেনি। এবার একটা বাচ্চা মানুষও বুঝে যাবে যে কি হতে পারে, বাড়িতে লোক নেই তাহলে। আর যত দূর থেকে যত কাছে ওদের বাড়িতে যত যাচ্ছে, ঘোরাঘুরি করছে, গন্ধটা তীব্র ওখান থেকেই বেরোচ্ছে। আচ্ছা, তখনই সবার মাথায় নাড়া দেয় যে এই বাড়িতেই কিছু একটা গন্ডগোল ঘটেছে। ওই বাড়িটার মধ্যে যেহেতু সবাই মিলে আশেপাশে দেখা স্টার্ট করে, যত পেছন দিকে যাচ্ছে গন্ধ যেন তত তীব্র হচ্ছে। তারপরে পাড়ার লোকেরা তারপরে না বেশি রিস্ক নেয়নি, সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করে। আমাদের বর্ধমান পুলিশ আসে, আর এই ঘটনাটা ঘটেছে ছোট নীলপুরে, বর্ধমান শহরে ছোট নীলপুরে। ঘটনাতে পুলিশ চলে আসে, পুলিশ আসার পরে পাড়া প্রতিবেশীর ওই ছেলেদের সাহায্য নিয়ে দরজা ফরজা ভেঙে ঢোকে, বুঝতেই পারে এই বাড়িতে এই ঘটনা ঘটেছে, গন্ডগোল এখানেই আছে। দরজাটা যখন খুলেছে, দরজাটা খুলে তারা একটা মর্মান্তিক দৃশ্য দেখতে পায়। ওই বাড়ির যে গৃহিণী ছিলেন, ওনার লাশ পড়েছিল ওই দরজার সামনে। আচ্ছা, একদম জঘন্য অবস্থায়, ওরকম লাশ আজ অব্দি ওখানে কেউ দেখেনি। আর ওখান থেকেই গন্ধ এরা মিলে বার করে। ওখানে থাকে ওনার লাশ, একদম নিচে গ্রাউন্ডে সেকেন্ড ফ্লোরের যেই ভেন্টিলেটর দিয়ে মাছি ঢুকছিল আর বেরোচ্ছিল, সেখানে থাকে ওনার ছেলের লাশ। বুঝতে পারছি। সেখানে থাকে ওনার ছেলের লাশ। ওখান থেকে ওদের লাশ দুটোকে উদ্ধার করা হয়, ডোম ঠোমেনি, মানে সাধারণ পাবলিক ওই লাশ পারবে না বের করতে, এতটাই জঘন্য অবস্থা ছিল। ও লাশ বের করা হয়, নিয়ে যাওয়া হয়, বাড়িতে পুজো আচ্ছা করার ব্যবস্থা করা হয়, পুজো আচ্ছাও হয়। আর পুলিশ বাড়িতে লাইট জ্বালিয়ে রাখার একটা দায়িত্ব দিয়ে যায় পাশের বাড়িতে, যে আপনারা এই বাড়িতে এভরিডে লাইট জ্বালিয়ে রাখবেন, যা নষ্ট হবে যা হবে আমাদেরকে জানাবেন, আমরা মানে লাইট নিভাবেন না, লাইট জ্বলতে থাকবে, এরকম টাইপের একটা ব্যাপার। বাড়িতে কেউ থাকতো না, ওই দুজনই থাকতো। আর হাজবেন্ড পালিয়ে গেছে, হাজবেন্ড ছিল না। এবার ব্যাপারটা হচ্ছে, ওই মার্ডারটা হয়ে গেল, পুলিশ নিয়ে চলে গেল, হাজবেন্ডকে খুঁজে পাওয়া গেল না, কেস করার কেউ নেই, বাড়িটা পুরো ফাঁকা পড়ে রইল। ব্যাপারটা বুঝতে পারছো? ওদের বাড়ির ফ্যামিলির তরফ থেকে কেউ কোনো রকম কেস করেনি,
আর এই ঘটনাটা কেন ঘটলো, কিসের জন্য ঘটলো, কেউ জানতেও পারেনি। আচ্ছা আচ্ছা। তবে সন্দেহটা ওনার হাজবেন্ডের দিকেই। তুমি বলছো যে লাশ পড়েছিল, রাইট? হুম। খুনটা কিভাবে করেছিল? খুনটা করেছিল একজনের দ্বারা সম্ভব নয়। আচ্ছা। যেভাবে খুন হয়েছিল, যে মহিলা নিচে পড়েছিল গ্রাউন্ড ফ্লোরে, উনি পুরো নেকেড ছিলেন। ওনার গায়ে কোনো কাপড় ছিল না, গলা থেকে অ্যাবডোমেন অবধি চেরা ছিল। গলা থেকে অ্যাবডোমেন অবধি চেরা ছিল? একদম বিভৎস বিভৎস মার্ডার কেস। ওটা বর্ধমান শহর কেন, আরো আশেপাশেকে হিলিয়ে দিয়েছিল। এরকম মার্ডার হয় না। গলা থেকে অ্যাবডোমেন অবধি পুরো চেরা ছিল ওনার বডি। 4টে স্ক্রুড্রাইভার দিয়ে ওনার পেটের অন্ত্রগুলোকে পেঁচিয়ে পেঁচিয়ে বের করে রাখা ছিল। এ বাবা। ভীষণ পরিমাণের রাগ ঘৃণা না থাকলে এরকম মার্ডার কে করে? এইভাবে ওনার লাশ পড়েছিল উবুড় হয়ে। যখন লাশটাকে নাকি ঘোরানো হয়, যারা জিনিসটা করেছে, কাজগুলো করেছে, তারা ভীষণ পরিমাণে অসুস্থ হয়ে পড়ে। বাজে অবস্থা ছিল, বাজে অবস্থা যাকে বলে। একটা লাশ 3 দিন ধরে বাড়ির মধ্যে পড়ে আছে। আর আরেকটা যে লাশটা ছিল সেটা কিরকম? সেটা ছিল, ওটা ছিল 2nd ফ্লোরে। হ্যাঁ, ওটা ছিল ওরা ছেলের লাশ ছিল। ছেলের কিছুদিন আগে পইতে হয়েছিল, 10-12 দিন আগে পইতে হয়েছিল ছেলেটার। সেই পইতেটা দিয়ে গলায় ফাঁস লাগানো ছিল, আর বড় ধরনের একটা ছুরি। ছুরিটার নাম আমি তোমায় বলতে পারবো না, তুমি হয়তো জানবে। বিশাল বড় সড়ো একটা ছুরি। সেই ছুরিটা একদম হার্ট বরাবর ঢোকানো ছিল। এ বাবা। একদম হার্ট বরাবর। আর বাচ্চাটা রোগা ছিল, কিন্তু ওকে যখন বের করেছে না, মানে কি বলবো, ভীষণ বাজে অবস্থা। মানে একটা মোটা মানুষ 4 গুণ 5 গুণ হলে যেরকম হয়, মানে তুমি ওয়েট হিসাবে বলতে পারো, আমি ঠিক বলতে পারছি না, মানে 100-200 কেজির মানুষ যেরকম ফুলা থাকে মোটা, লাইক ওরকম হয়ে গেছে ফিগারটা। মানে ওপরে যে কাপড়টা দিয়েছে, ওই কাপড়টা তো ঢাকা পড়ছে না বাচ্চাটার বডিটা। এতটাই জঘন্য, মানে নির্মম হত্যা যেটাকে বলে। তো এই জিনিসগুলো হয়ে গেল, লাশ চলে গেল। বাড়িতে একটা পাড়া প্রতিবেশীর সহযোগিতায় একটা পুজো হলো। শ্রাদ্ধ শান্তি করার কেউ নেই, কেস খামারি করার কেউ নেই। যে মহিলা মারা গেছেন, ওনার বাপের বাড়ির লোকেরা বিশ্বাস করতে পারছেন না যে ওনার মেয়েকে কেউ মারতে পারে। তার উপরে যখন আঙুলটা উঠছে ওনার জামাইয়ের দিকে, ওটা তো অসম্ভব ব্যাপার। মেয়ের বাড়ির লোকেরা বলছে অসম্ভব, ইম্পসিবল, হতে পারে না, আমার জামাই এই কাজ করতেই পারে না। এরকম ধরনের একটা ব্যাপার হলো। তো ওটা হয়ে গেল, চলে গেল ওরা। হাজবেন্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হাজবেন্ড কে যখন খুঁজে পাওয়া যাচ্ছে না, তখন সবাই, পুলিশ তো এসে জিজ্ঞেস করবে যে এই বাড়িতে কে ছিল, কজন ছিল, কি হয়েছিল, সবই জিজ্ঞেস করে। আমরা সবই বলেছি। আমি বলেছি, পুলিশকে বলিনি, আশেপাশের লোকের সঙ্গে আমার, কারণ তখন সদ্য বেশি দিন হয়নি, ডেলিভারি হয়েছে আমার, এসবের মধ্যে মা তো যেতে দেবে না। তো বলার পরে পাশের বাড়ির যে আন্টি ছিল, সেই আন্টি বলছে যেদিন ঝড় হয়েছে, সাইক্লোনটা যেদিন হলো, তার পরের দিন সকালবেলায় ওর হাজবেন্ড ঘামছাম অবস্থায় ওদের বাড়ির রেশন কার্ডগুলো ওনার হাতে দিয়ে যায়। আচ্ছা। রেশন কার্ডগুলো। তখন বলছে, কি গো, এত ঝড় বৃষ্টির মধ্যে, এরকম একটা ওয়েদার, গরমটা একটু কমেছে, তুমি এত ঘামছো কেন? ওই আন্টি বলে ওনাকে।
ওই হাজবেন্ডকে, মানে ওনার হাজবেন্ডকে নয়, যে মার্ডার হয়েছে তার হাজবেন্ডকে। তুমি এত ঘামছো কেন? বলছে না না কাজ আছে তো, আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাব, তাই জন্য তুমি রেশন কার্ড গুলো রাখো, তুমি রেশন গুলো তুলে নেবে। তোমাদের বৌমা আর ছেলেটা, আমার ছেলে বাড়ি নেই, ওরা এখন অনেকদিন পরে আসবে। আর সেই সময় আমাদের বর্ধমানে ছোটনীলপুর থেকে বাস চলতো, টাউন সার্ভিস, এখন যেগুলো একদমই বন্ধ হয়ে গেছে। ওই লাস্ট বাসে উঠেছে, ওনাকে পাড়ার লোকেরা দেখেছে, তারপরে আর ওনাকে দেখতে পাওয়া যায়নি। উনি কোথায় গেছে কোথায় না গেছে। আর উনি আমাদের ওখানের একটা নামি স্কুলের অঙ্কের টিচার ছিলেন, ভদ্রলোক। আর যার জন্য ওনার ইমেজটা খুবই ভালো ছিল। আর ভদ্রলোক প্রচন্ড ভালো মানুষ ছিলেন, প্রচন্ড ভালো মানুষ। উনি যেরকম কিছু করতে পারেন কেউ বিশ্বাস করবে না। তো যেই কারণে কেসটাও হয়নি, কোন রকম কোনো ইনকোয়ারিও হয়নি। আর বাড়ির লোকেরা, মেয়ে যে মারা গেছে, যার মেয়ে মারা গেছে, সেই বাড়ির লোকেরা যদি বলে যে না আমার জামাই এই কাজ করতেই পারে না, অন্য কেউ করেছে, কাকে ধরবে, কার নামে কেস করবে? তো সেরকম কিছু আর হয়নি। তো পুলিশের পরামর্শে ওখানে একটা পুজো আচ্ছার ব্যবস্থা করা হয় ওনাদের নাম দিয়ে, ওটা হয়। আর পুলিশ আশেপাশে বলে যায় যে আপনারা যেন এবারে লাইটটা জ্বালিয়ে রাখবেন, আর একজনকে দায়িত্ব দিয়ে যায়। সে তো যায়ই না, দায়িত্ব দেওয়াটাই সার, সে কোনোদিন আর যায়নি। ওই লাইটের সুইচই যা দিয়ে এসছে, লাইট জ্বলতো। 7-8 দিনের মাথায় একটা একটা করে লাইট খারাপ হতে থাকে ওই বাড়িতে। এবার আসল পয়েন্টে আসছে। সমস্ত হয়ে গেছে, মার্ডার হয়ে গেছে, পুলিশ এসে লাশ নিয়ে চলে গেছে, আশেপাশের লোকেরা স্বস্তি পেয়েছে যা হচ্ছিল 3-4 দিন ধরে গন্ধে, বুঝতে পেরেছে। সবার মনে মনে মুখে মুখে একটা চিন্তা থাকে, দেখবে কথা থাকে যে কি করে হলো। একটা অবাক করা ঘটনা না, যে ওরা তো ফ্যামিলি, একটা সুখী ফ্যামিলি, ওদেরকে বাইরে থেকে কেউ জানবে না যে ওরা কোনো রকম ভাবে খারাপ আছে বা কিছু আছে। একটা ভীষণ অবাকের মধ্যে একটা চারিদিকে আলোচনা চলছে, কি করে হলো, কেন হলো, কি করে হতে পারে, কেন, এরকম টাইপের একটা প্রশ্ন। তো 7-8 দিনের মাথায় না, আমি যেটা বলছিলাম, 7-8 দিনের মাথায় লাইট গুলো না অফ হতে থাকে একটা একটা করে। বাড়ির সব লাইট জ্বলছিল, একটা একটা করে লাইট অফ হতে থাকে। ধরো আজকে একটা নষ্ট হয়ে গেছে, কালকে আবার একটা নষ্ট হয়ে গেল, 2 দিন ভালো জ্বলছে লাইট, আবার 3 দিনের দিন একটা নষ্ট হয়ে গেল। সব থেকে প্রবলেম হতো আশেপাশের লোকেদের যখন একদম ওপরের ছাদের লাইটটা বন্ধ থাকতো। আচ্ছা, ওপরের লাইট, ছাদের লাইটটা যখন বন্ধ থাকতো, আশেপাশের লোকেদের তখন ভীষণ প্রবলেম হতো। কারণ ওনার আশেপাশে ধরো 2টো বাড়ি আছে, তারা তো ছাদে ওঠে। গরমকালে তো মানুষ স্বাভাবিক ছাদে একটু পায়চারি করতেই যায়, তখন তারা ওই ছাদের দিকেই তাকাতে পারতো না, একটা আতঙ্কে যে কিছু যেন একটা দেখতে পাবে, এরকম টাইপের একটা ব্যাপার। তো এই আলোচনা চলতে চলতে এবার স্টার্ট হয় আসল ঘটনা। ওই বাড়িটিতে, যে বাড়িটিতে মার্ডারটা হয়, ওই বাড়ির সামনে একটা রোড আছে, রাস্তা, একদম রাস্তার ওপরে বাড়ি, একদম রাস্তার ওপরে, কোনো ভেতরে নয়, রাস্তার ওপর বাড়ি, যেখান থেকে বাস চলাফেরা করে সেরকম রাস্তা, বুঝতে পেরেছো? কোনো গলি রাস্তা নয়, ওপেন রোড রাস্তা। ওই বাড়িটার সামনে একটা রোড, রোডের পাশে একটা দোকান, যেই দোকানে একটু দুধ টুধ, কুমটি টাইপের দোকান, দুধ টুধ এই সমস্ত বিক্রি করে। তো ওই কাকু একদিনকার এসে এই বিষয়টা নিয়ে না খুব হাসি মজা করেছে, জানো তো, যে কি ভয় পায় মানুষ, তো মরে গেছে, তাহলে এই বাড়িতে আবার ভয় পাওয়ার কি আছে, এরকম টাইপের ব্যাপার। তো ঘটনাটা কি হয় ওনার সঙ্গে, 5 দিন পর, প্রায় 5-6 দিন পর, উনি হঠাৎ করে মাঝরাত্রি বেলায় ঘুম ভেঙে যায় ওনার বাড়িতে একটা ডগ আছে, ডগটা ভীষণ চেঁচায়। 2:30, 2:30 নাগাদ ভীষণ পরিমাণে কুকুরটা চেঁচাচ্ছিল।
সে ওই কুকুরের চেঁচানিতেই ওনার ঘুমটা কিন্তু ভেঙে যায়। ঘুমটা যখন ভেঙে যায় তখন উঠে কুকুরটাকে আদর করে, এই তুই চেঁচাচ্ছিস কেন এরকম, যেমন আমাদের বাড়িতে কুকুর থাকলে কিরকম আমরা কথা বলি না বাচ্চাদের মতন, ওরকমই, তোর কি হয়েছে, তুই এরকম চেঁচাচ্ছিস কেন, কি হয়েছে, খুলবো মানে দেখবে কুকুর যার থাকে সে কিন্তু বুঝতে পারে আমার কুকুর এখন কি করতে চাইছে, পটি করতে চাইছে না বাইরে বেরোতে চাইছে না কি করতে চাইছে। তখন ওই কাকু বুঝতে পারে যে ওর কুকুর কিন্তু বাইরে বেরোতে চাইছে আর ইতস্তত ভাবে বাইরে বেরোতে চাইছে। তখন চেনটা খুলে দেয়। চেনটা খোলার সঙ্গে সঙ্গে না দৌড়ায়, কাকু পেছন পেছন দৌড়ায়, পেছন পেছন দৌড়িয়ে গিয়ে ওই দোকানের সামনে দাঁড়ায়। ওই দোকানের অপোজিটেই বাড়িটা, একদম অপোজিটে। কুকুরটা গিয়ে দোকানের সামনে দাঁড়িয়ে 2বার কি 3বার ঘেউ ঘেউ করে, আর তা চায় না। কাকু যখন ওই বাড়ির সামনাসামনি গিয়ে পৌঁছয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে, কি হয়েছে, তুই কেন এখানে এলি, এরকম করছিস কেন, এরকম বলছে। হঠাৎ করে শুনতে পায় বাড়ির ভেতর থেকে কেউ কথা বলছে। কথাটা কেমন, ধরো কাউকে মেরে ফেলছে, সে আধমরা হয়ে গেছে, তার আর কথা বলার কোনো জায়গা নেই, পাওয়ার নেই, কথা বলতে পারছে না, যেরকম ফিস করে কথা বলবে সেরকম, ওই রকম স্পষ্ট ভাষায় শুনতে পাচ্ছে কাকু। ভেতর থেকে একটা আওয়াজ ভেসে আসছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি মরবো না, আমাকে বাঁচাও। এক্স্যাক্টলি এরকম আওয়াজ। কাকু ওইখানেই অজ্ঞান হয়ে যায়। আচ্ছা, কাকু ওখানেই অজ্ঞান হয়ে যায়। যেহেতু কুকুরটা ঘেউ ঘেউ করছিল, একা শুধু কাকুর ঘুম ভাঙেনি, কাকুর ফ্যামিলির আরো কয়েকজনের ঘুম ভেঙেছে। কাকুর পেছন পেছন ওরা তো আর যায়নি, ওরা গেছে কুকুরের জন্যই গেছে। তারপর যখন ওরা খুঁজতে খুঁজতে যায়, তখন কাকুকে গিয়ে ওখানটায় অজ্ঞান অবস্থায় পায়। ওখান থেকে ডাক্তারখানায় তো আর নিয়ে যেতে পারেনি, বাড়িতে সেদিনকে রাত্রেবেলায় কোন রকম রাখে, মুখে জলের ছিটা ছিটা দেয়, জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর বিভৎস পরিমাণে জ্বর, খুব জ্বর, এত ভয় পেয়েছে, আর খালি ওই মহিলার নাম নিচ্ছে আর তার ছেলেটার নাম নিচ্ছে। আওয়াজ পেয়েছি মানে মানে কি বলে, ইনকমপ্লিট কথা বলছে কাকু, বুঝতে পারছি, নামটা নিচ্ছে, আওয়াজ পেলাম, বললো, ওখানে গেলাম, এরকম টাইপের একটা মানে সাউন্ড করছে আর কি ব্যাপারটা। কেউ কিছু বুঝলো, কি হলো, কি হয়েছে, কি বললে। সকালবেলা ডাক্তারখানায় নিয়ে যাবে, সেই সময় আমাদের পাড়ায় একটা বয়স্ক ঠাম্মা ছিল, ওকে ডাক্তারখানায় না, ওদের বাড়িতে গিয়ে বলছে, ওকে ডাক্তারখানায় নিস না, ওকে ঝাড়িয়ে নিয়ে আয়, ও ভয় পেয়েছে। উনি হয়তো কিছু বুঝতে পেরেছে, তাই না, সেই কারণে না বুঝলে কেনই বা বলবে, আগেকার মানুষ, আগেকার দিনের মানুষ, এটাই হচ্ছে ব্যাপার। ওকে ঝাড়িয়ে নিয়ে আয়, ও ভয় পেয়েছে, ওর জ্বর আসেনি, ঝাড়ালেই ঠিক হয়ে যাবে। গেছে, ওরা তো আর কথা শোনে না, ডাক্তারখানাও গেছে, ঝাড়িয়েও নিয়েছে। আর স্বাভাবিক ব্যাপার, জ্বর যখন হয়েছে ডাক্তারখানায় তো নিয়ে যাওয়া দরকারই আছে, একবার ঝাড়ানোরও দরকার আছে। ঝাড়িয়ে টাড়িয়ে নিয়ে ওনাকে মোটামুটি সুস্থ করে। উনি বিগত 1 মাসের মতন ওখানে আর দোকান খোলে না, এত পরিমাণে ভয় পেয়ে যায়। এই 1 মাসের মধ্যে আরো নানান লোকেদের সঙ্গে নানান রকম ঘটনা ঘটে গেছে। প্রত্যেকেরই কমপ্লেইন আসছে যে ওদের বাড়ির থেকে কিছু একটা আসছে, কিছু একটা দেখতে পাচ্ছে। প্রত্যেকদিন রাত্রেবেলা, সন্ধ্যাবেলা, দুপুরবেলা, মানে লিমিট ছাড়িয়ে যাচ্ছে, সবসময় কিছু একটা বুঝতে পারছে, ফিল করতে পারছে। এর মধ্যে থেকেই আমি আমার বাড়ির কথা বলি। আচ্ছা, আমার দিদা বয়স্ক ছিলেন। আমার দিদার একটাই স্বভাব ছিল, রাতে মনে হয় ঠিক মতন ঘুমাবে না, দিনের বেলা একটু ঘুমাবে, রাত্রেবেলায় তুমি যদি একটা আওয়াজ দাও না উঠে যাবে, এরকম টাইপের মহিলা। কি করতো, বাথরুম যেত বারবার,
বয়স্ক মানুষ। আর আমার বাড়ির বিষয়টা তোমাকে বলি, আমার যে রুমটা, যে রুমে আমরা থাকি, ওই রুমের দরজা থেকে বেরিয়ে গিয়ে বাঁ হাতে মানে পূর্ব দিক করে বাথরুমটা, আর দরজাটা হচ্ছে পশ্চিম দিকে। মানে তুমি বাথরুম থেকে যদি বেরো, আর ওই বাড়িটাও পশ্চিম দিকে, ঠিক আছে, বাড়িটা পশ্চিম দিকে, তুমি যদি বাথরুমে ঢুকেছো, তুমি পূর্ব দিকে মুখ করে ঢুকলে সব গন্ডগোল। পূর্ব দিকে মুখ করে ঢুকলে তুমি যখন দরজাটা খুলে বেরোবে, ওই বাড়িটার দিকে তোমাকে তাকাতেই হবে, বুঝতে পারছো? বাথরুম থেকে বেরিয়েই তোমাকে ওই বাড়িটা দেখতে হবে, দেখতে হবেই, তোমার চোখ পড়বেই, তুমি মানে এমন জায়গায় বাড়িটা। আর একদম রান্নাঘরটা, ডাইনিংটা, আর ওই ওপরের ফাঁকা ছাদটা, এটা তো চোখে পড়বেই তোমার, সামনের পোর্শনটা না পড়লে। তো আমার দিদা না বেশ কয়েকদিন ধরে বলছে, ওই 1 মাসের মধ্যেই বলছে, আমি না ওদের বাড়িতে কাউকে নড়াচড়া করতে দেখি। যেহেতু বয়স্ক মানুষ, ওনাকে তো আর ভয় দেখানো যাচ্ছে না, আমরা বিষয়টাকে এড়িয়ে এড়িয়ে চলে যাচ্ছি। 5 দিন 6 দিন ধরে এড়িয়ে এড়িয়ে চলে যাচ্ছি। তোরা বিশ্বাস কেন করিস না? আমার দিদা বলছে, তোরা বিশ্বাস কেন করিস না? আমি রাত্রিবেলায় উঠি তো, বাথরুমে যাই তো, আমি দেখি ওদের বাড়িতে না কিছু একটা চলাফেরা করে, ওদের বাড়িতে কি কেউ আছে, কেউ এসছে, এরকম করে বলছে। না, কেউ আসেনি, ওদের বাড়িতে কেউ নেই। তুমি ভুলভাল থাকো কেন? তোমাকে বলেছি না যে বাথরুমে উঠবে না রাত্রিবেলা, ওদিকে যেতে হবে না, এদিকে যাবে। মানে আমাদের সামনের দিকে কলপাট ছিল আর পেছন দিকে বাথরুম ছিল, আমরা কলপাড়ে যাওয়ার সাজেশন দিচ্ছি দিদাকে যে এদিকে যাবে, তোমাকে ওদিকে যেতে হবে না। উনি তো কথা শুনবে না, আগেকার দিনের মানুষ, যেটা করে এসছে সেটাই করবে। 2 দিন বাদে, 5-6 দিন ধরে এরকম বলছে, সেই 5-6 দিনের পরে 1 দিন বাদে হঠাৎ করে চেঁচিয়ে উঠেছে রাত্রেবেলায়, মাথাটাকে ধরে দেয়ালের মধ্যে পিঠটাকে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে ওই বাথরুমের দেয়ালে, চেঁচাচ্ছে। চেঁচাতে তো সেরকম পারে না যেমন চেঁচায়। আমার মাসির নাম ডলি, মাসির নাম করে ডাকছে, ডলি রে ডলি রে, এরকম করে করছে। আর আমার বাচ্চা ছোট তখন একদমই, আমিও শুয়ে আছি, আমি মাসিকে বলছি, মাসি মাসি ওই দেখো দিদা চেঁচাচ্ছে, ওই দেখো দিদা চেঁচাচ্ছে। তো মাসি না সঙ্গে সঙ্গে নেমে গেছে, নেমে গিয়ে, কি হয়েছে তোমার? দিদাকে বলছে, কি হয়েছে তোমার? দিদা বলছে, ডলি রে ওই দেখ, আমি বলছি না ওগো বাড়িতে কেউ থাকে, আমি বলছি না ওগো বাড়িতে কেউ থাকে, তোরা বিশ্বাস করিস না। এবার সচরাচর মাসিও সেই সময় তাকিয়েছে, তাই না? মাসি তো আর কিছু দেখেনি, মাসি তো আর কিছু দেখতে পায়নি, যা দেখার তো দিদা দেখেছে। দিদা দেখে দিদা ভয়ও পেয়ে গেছে। দিদাকে ধরে ঘরে নিয়ে আসা হয়, শোয়ানো হয়, সেম দিদার জ্বর। কিছুক্ষণ পর থেকে সেম দিদার জ্বর, কিছুতেই নামছে না। যেহেতু আমার তখন ডেলিভারি হয়েছে সদ্য, আমার কাছে সব রকম ওষুধ থাকতো বক্সে, একটা জ্বরের ওষুধ খাওয়ানো হয়, গ্যাসের ওষুধ খাওয়ানো হয়, কিছু হয় না। পরের দিন সেম ভাবে ওনার কথাটা শুনে ওনাকে একবার ঝাড়াতে নিয়ে যাওয়া হয়। এখানে আমি একটা কথা বলে রাখি, আমাদের ছোট নীলপুরে একটি স্থান আছে যেটি আমাদের ধর্মের নয়, পীরতলা, ওখানেই আমরা ঝাড়াঝাড়িটা করি, ওখানেই ঝাড়ানো হয়। দিদাকে নিয়ে যাওয়া হয়, দিদাকে নিয়ে যাওয়ার পরে দিদার নামে একটা ছক করা হয়, ওনারা যেভাবে আর কি রিচুয়ালস করেন, ছক করা হয়। ছক করার পরে আমরা বলি যে এগুলো মিথ্যে কথা, এগুলো উনি বয়স্ক মানুষ, ভুলভাল দেখেছে, কি করেছে জানেন তো, এরকম করছে, দেখুন জ্বর এসে গেছে, যেগুলো বলার থাকে এগুলোই বলি। ওখান থেকে বলে উনি কোনো ভুলভাল কিচ্ছু দেখেনি, উনি যা দেখেছে ঠিক দেখেছে। ওনাকে ঝেড়ে দেওয়া হয়, দিদাকে একটা তাবিজ দেওয়া হয়, দিদা আস্তে 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 একটু করে সুস্থ হয়, ওষুধও খাওয়ানো হয়, তার মধ্যে সুস্থ হয়।
তারপর থেকে দিদার কেসটা হয়ে গেল। দিদা কিন্তু আর বেশি ভয় ঠয় পেত না। আমার মাসি এই বিষয়টাকে নিয়ে খুব ঝামেলা করে। তোমাকে বলেছি তুমি 3টের সময় বেরোবে না, বাথরুমে যাবে না, এ করবে না সে করবে না, তুমি তাও কথা শোনো না, তুমি সামনে যাও না পেছনে চলে যাও, কেন যাও এরকম করো। মাসি এত কথা বললো। এবার মাসির সঙ্গে কি ঘটলো কৌস্তব, মাসি এরকম সেম বেশি রাত হয়নি, 11টা 11:30 সামথিং, বাথরুমে গেছে। একদিন বাথরুমে যাওয়ার পরে ঘরে ঢুকেছে, ঘেমেছে, কথা বলতে পারছে না। কি হয়েছে, মানে দরজাটা ধরে না, দরজাটা জাস্ট খুলে স্টান্ট হয়ে দাঁড়িয়ে আছে আমার দিদার দিকে তাকিয়ে, হাঁ করে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমি বলছি কি হলো গো, ও মাসি কি হয়েছে তোমার, কি হয়েছে? কোনো কথাই বলতে পারছে না, মনে হচ্ছে যেন মুখটা কেউ বন্ধ করে দিয়েছে। অনেকক্ষণ পর জল টল দেওয়ার পরে আমার মা ছিল, মা একটু মাথায় তেল জল টল দিয়ে দেয়, চোখ মুখ মুছিয়ে দেয়। কি হয়েছে রে তোর? হাউ মাও করে কাঁদছে আমার মাসি, কাঁদতে কাঁদতে বলছে আমার মা যেটা দেখেছে ঠিক দেখেছে, আমিও দেখলাম আজকে। তখন আমরা মাসিকে প্রশ্ন করি কি দেখেছো? এই তো পরশু দিনকার দিদাকে আজে বাজে কথা বলছিলে, তুমি এখন এরকম করছো কেন? কি দেখেছো তুমি? মাসি বলছে ওই বাড়িটাতে কিন্তু লাইট থাকতো না, লাইটগুলো বন্ধ হয়ে যেত, বেশিরভাগ বন্ধ হয়ে যেত। একটা লাইট জ্বলতো ডাইনিং এর কাছে, তাও আবার 0 লাইট। মাসি বলছে বাথরুম থেকে বেরিয়ে মাসি ওইদিকে তাকিয়েছে। আমার মাসি কিন্তু ন্যাচারালি একটু সাহসী মানুষই ছিল, বিশ্বাস করেনি। আশেপাশের লোকেরাও বলছে বিশ্বাস করে, দিদা বলছে দিদার জ্বর এসছে, এত সমস্যা হয়েছে, ওখান থেকে বলেছে, সেটাও কিন্তু বিশ্বাস করেনি। তারপর মাসি যেটা দেখেছে নিজের চোখে, তারপর বিশ্বাস করেছে ব্যাপারটা। দরজাটা খুলে উনি নাকি ওই বাড়ির দিকে তাকিয়েছে আমার মাসি, তখন দেখছে ওই ডাইনিং টেবিলের উপরে না কেউ একবার বসছে, উঠছে, রান্নাঘরে যাচ্ছে, রান্নাঘর থেকে বেরিয়ে আসছে, এই অ্যাক্টিভিটি গুলো করছে কেউ একটা। আর ওই ডাইনিং এর বাইরেটায় যেটা বারান্দা হয় না, বা বারান্দা টাইপের ছিল, কিরকম বলো তো ছিল বাড়িটা, ধরো দুজন দাঁড়াতে পারবে এরকম একটা স্পেস ছিল, যেখানটায় কোনো কিছু ছিল না, ওই তোমার কোমর অব্দি ঘেরা ছিল। তার ভেতর সাইডটাতে ওই কাঁচগুলো ছিল, যেগুলো জানলার কাঁচ থাকে না, এখনের সেই কাঁচগুলো নয় যেগুলো থেকে ভেতর থেকে বাইরে দেখা যায়, বাট বাইরে থেকে ভেতর দেখা যায় না, এরকম কাঁচ নয়, কিন্তু নর্মাল কাঁচের ইয়েটা। হ্যাঁ, ওই বাড়ি এখনো পড়ে আছে ওরকম ভাবেই, ওইভাবেই পড়ে আছে। ওই কাঁচ, ওই সাদা ঠিক নয়, সবুজ সবুজ কাঁচগুলোর চল ছিল সেই সময়টায় খুব। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছো? গ্রিন টাইপের কাঁচগুলো ছিল, যেগুলো ভেতরে লাইট জ্বললে বাইরে থেকে তুমি কিন্তু ভেতরে যে লোকজন চলাফেরা করছে বা কিছু করছে তুমি বুঝতে পারবে, ওরকম টাইপের। তো আমার মাসি যেটা দেখেছে, ওই মহিলাটার পাশে যে নাইটিটা পড়েছিল, সেই নাইটিটা কিন্তু ছিল ইয়েলো কালারের। আমার মাসি এক্স্যাক্টলি ইয়েলো কালারেরই একটা নাইটি পরে কোনো এক মহিলাকে একবার দেখছে চেয়ারে বসছে, একবার উঠে দাঁড়াচ্ছে, একবার রান্নাঘরে যাচ্ছে, রান্নাঘর থেকে বেরিয়ে আসছে, এইটুকুনি দেখেছে। যখন চোখটা মাসির শুয়ে গেছে তখন ওই জিনিসটা দেখছে, আর ওই ফিগারটাকে কিন্তু মাসি ফলো করছে। ভয় লাগছে, বুঝতে পারছে প্যারানর্মাল জিনিস হচ্ছে, ওটা ভূতই দেখতে পাচ্ছে, আমার মাসি কিন্তু বুঝতে পারছে, তারপরে ওইদিকে তাকিয়ে আছে। যখন দেখছে চোখ যখন মাসির যখন চোখ ওটার সঙ্গে সঙ্গে ঘুরছে না, ওই ঘুরতে ঘুরতে যখন ফট করে চোখের সামনে থেকে মিশে গেছে না জিনিসটা, তখন আমার মাসি ভয়টা পেয়ে গেছে। আমার মাসি যতক্ষণ জিনিসটা দেখেছে ততক্ষণ কিন্তু দেখে যাচ্ছে,
যখন জিনিসটা চোখের সামনে থেকে মিলিয়ে গেছে তখন মাসি ভয় পেয়ে গেছে। আর মাসির এরকম একটা বিচ্ছিরি ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, কিছু বলতে পারছে না আসলে আমি কি দেখলাম, এটাই ভাবছে। ওকে, এই ছিল আমার বাড়ির এক্সপিরিয়েন্স। আমারটাই আমি পরে আসছি। এরই মধ্যে ঘটে যায় আরেকটা, এই বাড়িটাকে ঘিরে। যখন আশেপাশে পাড়া প্রতিবেশীর কাছে এই ধরনের কথাবার্তাগুলো চলছে, প্যারানর্মাল কথাবার্তাগুলো, ভৌতিক ধরনের, যে এরকম দেখতে পাচ্ছে, কেউ আওয়াজ পাচ্ছে, কেউ ছাদে উঠতে ভয় পাচ্ছে, পাশের বাড়ির ছাদের দিকে তাকাতে পারছে না, আওয়াজ পাওয়া যাচ্ছে, ধুমধাম জিনিসপত্র পড়ে যেত, লাইট নষ্ট হয়ে যেত। আর সব থেকে বড় কথা, সব থেকে বিশ্রী ঘটনা যেটা, একটা পারফেক্ট লোককে ওখানে টার্গেট করা হয়েছিল যে ওই বাড়ির লাইটগুলো লাগাবে। সেই লোকটা 2 দিন গিয়ে 3 দিনের দিন আর যায় না। আচ্ছা, কেন যায় না উনি আর বলে না। ওনাকে টাকা অফার করা হচ্ছে, তুমি একটা লাইট লাগিয়ে দিয়ে আসো, তোমাকে 200 টাকা দেবো, সামথিং অ্যামাউন্ট বলছে, মানে এখনেরও হিসাব করে। তখন তারা যেটা হোক একটা অ্যামাউন্ট বলেছে এরকম ভাবেই বলেছে আমাদের পাড়ার কাকারা। ওকে টাকা দিতে চাইছি, ও তাও ওই বাড়িটায় গিয়ে একটু লাইটটা লাগিয়ে দিচ্ছে না। ওই মানুষটি উল্টে ওই কাকাদেরকে বলতো, তোদেরকে আমি টাকা দেবো, তোরা যা লাইট লাগিয়ে দিয়ে আয়। মানে সিচুয়েশনটা তুমি বুঝতে পারছো, লাইট লাগাতে যাবে না। তারপর এই দায়িত্বটা আরেকজনকে দেওয়া হয়, ও যখন যাচ্ছে না, তুই ভাই একটু লাইটটা লাগিয়ে দিস। সেই লোকটি পরপর 5 দিন লাইট লাগিয়েছে কৌস্তব, ছাদে, বিশেষ করে ছাদে, যেটা লাইটটার প্রবলেম হতো। আশেপাশের বাড়ির লোকেরা তো ছাদে উঠবে, একটা বাড়িতে একটা ইনসিডেন্ট ঘটে গেছে বলে তারা তাদের ছাদ ইউজ করবে না, এরকমটা তো হয় না, তারা তো তাদের ছাদে উঠবে। আজকে লাইটটা রাত্রেবেলায় লাগিয়ে দিয়ে আসে, কালকে সন্ধ্যাবেলায় ওটা ব্লাস্ট করে যায় চোখের সামনে। আবার পরের দিন লাইট লাগিয়ে দিয়ে আসে, পরের দিন সন্ধ্যাবেলায় লাইটটা ব্লাস্ট করে দেয় চোখের সামনে। এগুলো কারা দেখতে পাচ্ছে? যাদের সঙ্গে সঙ্গে তাদের ছাদ আছে, ফ্যামিলি সমেত উঠেছে সন্ধ্যাবেলায় বসার জন্য, থাকে অনেকেরই সমসম ঘর থাকে, তারা বুঝতে পারে, আওয়াজ পায়, ধুম করে বাস্ট হয়ে যায় লাইট। ওই খোলা ছাদে কিছুতেই লাইট এখনো অব্দি লাগাতে পারেনি কেউ। তাহলে এগুলো কেন হবে? এগুলো তো হওয়ার, এগুলো কিসের জন্য হবে? লাইট থাকে না। এইবার যেটা বলছিলাম, একটু বেরিয়ে গেছিলাম আমার জায়গাটা থেকে, যখন আশেপাশের লোকেরা এ ধরনের আলোচনা করছে, এরকম কিছু দেখা যাচ্ছে, এরকম আওয়াজ পাওয়া যাচ্ছে, লাইট ব্লাস্ট হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, আমরা লাইট লাগাতে যেতে পারবো না, এই নিয়ে একটা বিশাল একটু অন্যরকম কিচাইন হয়ে যায় পাড়াটার মধ্যে আর কি। আমরা ভয় পাচ্ছি, টাকা অফার করছি, তোরা যাচ্ছিস না কেন? মানে মানুষ না, মানে সেই সিচুয়েশনে মানুষ না, মানে পাগল টাইপের হয়ে গেছে, মানে নিজেদের কাজ বাজ গুলো ভুলে গেছে, বুঝতে পারছো? ওই একটা বাড়ির জন্য নিজেদের কাজ বাজ ভুলে গেছে, নিজেদের খাওয়া নাওয়া ভুলে গেছে। কি করবে রে বাবা? না কিছু করা যাচ্ছে, না কেউ কিছু নিচ্ছে, এদের ফ্যামিলির লোকেরা কিছু বলছে না, কেউ নেই, আমরা কি করব? আমাদের তো বাচ্চা কাচ্চা ভয় পাবে। এরপরে একটা আতঙ্কের মধ্যে চলে এসছে সবাই। এর মধ্যে এইসব কথা শুনতে শুনতে আমাদের পাড়ায়, ধরো আমি ওদেরকে না ঠিক চোর বলবো না, মানে এক ধরনের ছেলে থাকে না যে কিছু যদি কোথাও থেকে জোগাড় করে নিতে পারি, রাত্রেবেলার খরচাটা উঠে যাবে, এরকম টাইপের ব্যাপার। বুঝতে পারছো ব্যাপারটা? এরকম। তো ওরকমই 4-5টা ছেলের গ্যাং ছিল, 4-5টা, ভীষণ খিল্লি উড়াতো। নিজেদের মধ্যে হয়তো আলোচনা করে, চল বাড়িতে কিছু নেই, শুধু শুধু বেগার গাড়ি করে ভয় পায়,
বাড়িতে অনেক মাল আছে, নিয়ে নেবো, চ, এরকম টাইপের একটা প্ল্যান হয়। ঠিক আছে, বাড়িতে জিনিসপত্র তো সবই ছিল, কেউ কিচ্ছু নিয়ে যায়নি, পুলিশ তো আর কিছু নিয়ে যাবে না, ওই জিনিসপত্র ওইরকমই পড়ে আছে। তো এই প্ল্যান করে ওই ছেলে দুটো, 5 জন ছেলের মধ্যে 2খানা ছেলে সাহস করে এই বাড়িতে ঢোকার প্ল্যান করে। এটা পাড়ার লোক কি করে জানলো সেটা আমি বলছি। হঠাৎ একদিন রাত্রেবেলা 3:30 পৌনে 4টে নাগাদ একটাই ছেলের চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে ওদের বাড়ির ভেতর থেকে, কেউ আমাদেরকে বার করো, কেউ আমাদেরকে বার করো, কেউ আমাদেরকে বার করো, এইভাবে চেঁচাচ্ছে। এবার আশেপাশের লোকেদের তো স্বাভাবিক ঘুম ভেঙেই যাবে, বাড়ির সংলগ্ন যারা আছে, আর আমাদের বাড়িটা ছোটই ছিল ওই বাড়ির তুলনায়, আর আমার পাশের বাড়িও ছোটই ছিল, আমরা আরো বেশি করে শুনতে পেয়েছি চেঁচামেচির আওয়াজ, আর আতঙ্কই ছিল। সিচুয়েশনটা এমন ঘটে গেছে না ওই জায়গাটাতে, সেই সময়টা টোটালটাই আতঙ্কের মধ্যে ছিলাম আমরা সবাই। একটু কিছু টুকটুক করে আওয়াজ পেলেও মনে যেন ঘুম ভেঙে যেত, নিশ্চয়ই বাড়িটা থেকে কিছু হচ্ছে না তো, এরকম টাইপের একটা ব্যাপার। তো আশেপাশের লোকদেরকে ডাকা হয়, ঘরের ভেতর তো কেউ ঢুকতে চাইছে না, ওদেরকে বাইরে থেকে ডাকছে, এই বেরিয়ে আয়, তোরা কে আছিস ওখানে, বেরিয়ে আয়, এরকম করে ডাকছে। ওরাই বেরিয়ে এসছে, ভেতরে কেউ ঢোকেনি, যা জিনিসপত্র নিয়েছিল গুছিয়েছিল সব ফেলে রেখে বেরিয়ে এসছে। একজন অজ্ঞান হয়ে গেছিল, ও পড়েছিল, যে সজ্ঞানে ছিল সে বেরিয়ে এসছে, কোন রকম টর্চ মোবাইলের এই সেই চালিয়ে চুলিয়ে ওই ছেলেটাকে বের করে নিয়ে আসা হয়। বের করে নিয়ে আসার পরে ওদের সিচুয়েশন এমনই খারাপ ছিল, বর্ধমানের একটি বেসরকারি নার্সিংহোমে, বেসরকারি হসপিটালে ভর্তি করা হয় ছেলে দুটোকে। ছেলে দুটোকে যেদিন ভর্তি করা হয় পরের দিনই ডাক্তার ছেড়ে দেয়, বলছে ওদের তো শরীরে কোনো প্রবলেম নেই, কি হয়েছে, সেন্সলেস হয়ে গেছে। ওরা এমন কিছু দেখেছে, এতটাই ভয় পেয়ে গেছে বা এতটাই অবাক হয়ে গেছে, যার জন্য ওরা সেন্সলেস হয়ে গেছে। আর যে সেকেন্ড ছেলেটা ছিল, যার জ্ঞান ছিল, তার চোখটা পুরো রক্তবর্ণের মতন লাল হয়ে রয়েছে, গলার আওয়াজ ভেঙে গেছে, কিছু কথা বলতে পারছে না, তোতলাচ্ছে। ওদেরকে কোন রকম চেক আপ করে ওদেরকে পাড়ার লোকের হাতে হসপিটাল কর্তৃপক্ষ করে দেয় হ্যান্ড ওভার, তোমরা নিয়ে যাও, এদের কিছু হয়নি, এরা ভয় পেয়েছে বা এমন কিছু দেখেছে, অবাক হয়ে গেছে। কেন ছেড়েছিল, কিসের জন্য ট্রিটমেন্ট করেনি জানি না, ছেড়ে দিয়েছে। তো ওদেরকে বাড়িতে রেস্টে রাখা হয়, যে যার বাড়িতে চলে যায়। বিগত 1 মাস ওদের কোনো দেখা পাওয়া যায় না পাড়াতে। তারপরে একদিন আসে ক্লাবে ওই ছেলে দুটো, ভালোভাবে হেঁটে চলে আসে। ক্লাবে এসে বলে, আমাদের সঙ্গে যে ঘটনাগুলো ঘটেছিল তোরা কি কেউ জানিস? ক্লাবের ছেলেগুলোকে বলে। তখন ওরা বলে, আমরা ভাই জানবো কি করে, তোদেরকে হসপিটাল থেকে ছেড়ে দিয়েছে, তোরা হসপিটাল থেকে ছাড়ার পরে বাড়ি চলে গেছিস, তোরা আর কিছু বলিসনি, আমরা কি করে জানবো বল। ওরা বলে, সব বলবো, আর একটা কথা বলে, যতটা পারবি ওই বাড়িটার থেকে অন্তত পক্ষে তোরা দূরে থাকবি, ইয়ার্কি মারিস না, আমরা ইয়ার্কি করে খুব ভুল করে ফেলেছি। আর বয়স্ক মানুষগুলো কথাগুলো বলে, ওগুলোকে নিয়ে হাসাহাসি করিস না, বাড়িটা খারাপ হয়ে গেছে। খারাপ হয়ে গেছে, ওই বাড়ির দিকে তাকাবিও না, ওই ছেলে দুটো বলে, তাকাবিও না। আর তুমি বিশ্বাস করবে না কৌস্তব, আমি যে এখনো যাই, আমি সত্যি কথা বলতে তাকাতেও ভয় পাই এখনো পর্যন্ত, কারণ আমার সঙ্গে ঘটনা ঘটেছে, আমি তোমাকে বলছি। তো ছেলে দুটো বলে, ওরা একটা ঝুড়ি, 2 বস্তা,
একটা শাবল, একটা হাতুড়ি, এই জিনিসগুলোকে নিয়ে ওরা ওই বাড়িটার মধ্যে ঢুকবে বলে প্ল্যান করে। বাড়িতে অনেক জিনিসপত্র আছে, ওগুলোকে বের করবে। মেন উদ্দেশ্য ওইটা। আলমারি বন্ধ আছে, যদি কিছু পেয়ে যায়, এরকম টাইপের একটা। তাই জন্য এই মেন্টালিটিটা নিয়ে ঢুকেছিল। তো তাই আমি ছেলে দুটোকে চোর বলেছি। ওরা যখন ঢোকে বাড়িটার ভেতরে, দরজাটা তো ভাঙা ছিল। পুলিশ যে ভেঙে দরজাটা ঢুকেছে, এক্স্যাক্টলি সেই দরজাটা থেকে ঢুকেছে ওরা। আর ওই দরজাটার সামনেই কিন্তু ওই মহিলাটার লাশটা পড়েছিল। ওই জায়গাটা থেকে ঢোকে, ওদের এক্সপিরিয়েন্স, ঢুকেই একটা বিশ্রী গন্ধ পায়। আচ্ছা। যেমন মানুষ পচা গন্ধ, তেমন রক্ত পচে গেলে যে গন্ধ বেরোয় সেরকম গন্ধ। ওই গন্ধটা ওরা পায়, কেয়ার করে না। কি আর কেয়ার করবে, জানে এখানে একটা মার্ডার হয়ে গেছে, দুটো মার্ডার হয়েছে, জানলা দরজা বন্ধ, গন্ধ পাচ্ছি, এইভাবেই ঢুকেছে। সিঁড়ি থেকে যখন ওপরে ওঠে, যখন, যেটাকে কি বলে, ফার্স্ট ফ্লোরে যখন ওঠে, তখন দেখছে ডাইনিং প্রেসের মধ্যে কিছু খাবার দাবার রাখা আছে। সেগুলোকে ঢাকনা খুলে খুলে দেখেছে। কত সাহস! ঢাকনা খুলে খুলে দেখেছে ওগুলোকে। চেয়ারের মধ্যে বসে গল্প করেছে। ওদের মানে প্ল্যান করেছে, ওই ডাইনিং এ বসে প্ল্যান করেছে যে কোথা থেকে স্টার্ট করবে জিনিসপত্র তোলা। হাসাহাসি করেছে ওই ভেতরে ঢুকে। কি আছে, এই তো এলাম আমরা, এ বেকার ভয় পায়, এই পাড়ার লোকগুলো বলদ আছে, এইসব এরকম টাইপের আলোচনা করেছে। একজনের কাছে মোবাইল ছিল, নোকিয়ার সেই সময়ের ছোট্ট, দেখবে কিপ্যাড সেট গুলো থাকতো, টর্চের আলোটা কিন্তু খুব জোরালো ছিল। ওইটার সাহারাতেই ঢুকেছে। সারা বাড়ি কিন্তু অন্ধকার, আর ওই যে ডাইনিং এ বসেছিল ওইখানেই একটা মাত্র লাইট শুধু জ্বলছিল, যেই লাইটের মধ্যে আমার মাসির আর দিদা ওই ফিগার দেখতে পেয়েছে, চোখে শুয়েছে যেটা, ওটা ওখানটায় বসে কথা বলেছে ওরা। কথা বলার পরে বেডরুমে গেছে, ওই যে মারা গেছিল তার বেডরুমে, মহিলাটির বেডরুমে। ওই বেডরুমে দুটো আলমারি ছিল, একটা নাকি দেয়াল আলমারি ছিল, আর একটা এমনি নর্মাল আলমারি যেটা থাকে সেই আলমারি ছিল। ওই আলমারি ওরা খুলে ওই হাতুড়ি দিয়ে আর সামথিং কিছু কিছু দিয়ে তাকিয়ে খোলে, কেউ আওয়াজ পায়নি। ওগুলোকে খুলেছে, খুলে দামি দামি কিছু শাড়ি বস্তায় ভরেছে, যেগুলো ছিল জিনিসপত্রগুলো। দামি দামি কিছু শাড়ি যখন বস্তায় ভরছে একটা একটা করে না, তখন ফিল করতে পারছে ওই ঘরটার মধ্যে কিছু একটা আছে। যে ভরছে জিনিসটা সে তো ভরে যাচ্ছে, বাট যে টর্চ ধরে আছে সে কিন্তু ভয় পাচ্ছে, লিটারালি স্টার্ট হয়ে গেছে ওর ভয় পাওয়া। এবার সেকেন্ড পার্সন ভয় পাচ্ছে কিনা সেটা তখনও বলেনি। ও বলছে, ভাই বেরো, কিছু নিতে হবে না, আমার মনে হচ্ছে এখানে কিছু একটা আছে, তুই বেরো বেরো বেরো। ছেলেটা ওকে বাজে ভাষা একটা গালাগালি দিয়েছে, যে জামা কাপড়গুলো ভরছিল। এই চুপ কর তো, ভয় পায়, চুপ কর। না রে ভাই, সেকেন্ড ছেলেটা বলছে, না রে ভাই বেরো না, চল চল, আমি চলে গেলাম। এই দাঁড়া, গালাগালি দিচ্ছে। এই কনভারসেশন ওদের চলতে চলতেই হঠাৎ করে বেডের সাইডে ওই বাড়িতে একটা টেবিল ছিল, যে টেবিলগুলো ড্রয়ার লাগানো থাকতো, অনেকগুলো ড্রয়ার থাকে, ওই ছোট ছোট টেবিলগুলো যেটার উপরে টেবিল ল্যাম্প থাকে আর নিচে অনেকগুলো ড্রয়ার থাকে। ওই ড্রয়ারের মধ্যে মনে যেন কে তালি মারছে। ড্রয়ারে তালি মারছে, তালি বলতে লাইক থাবড়াচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, থাবড়াচ্ছে কেউ একটা, থাপ 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 করে থাবড়েছে 3-4 বার।
দুজনেই শুনেছে। যে জামা কাপড় পরছে সে কিন্তু কিছুতেই এগ্রি করছে না। ওই ছেলেটা ভয় পেয়ে গেছে, বলছে এই ভয় পাস না তো, দাঁড়া তো, এরকম টাইপের করছে। করতে করতে সামথিং লকার ছিল আলমারিটার মধ্যে। লকারটাকে যখন খোলার চেষ্টা করতে গেছে না, ওরা বুঝতে পারছে কেউ একটা ডাইনিং এর মধ্যে হেঁটে বেড়াচ্ছে। ডাইনিং এর মধ্যে কেউ যখন হেঁটে বেড়াচ্ছে এটা ফিল করেছে, তখন কিন্তু দুজনেই স্টপ হয়ে গেছে। ওদের ওই জামা কাপড় ভরা আলমারির লকার ঘাটাঘাটি করা বন্ধ হয়ে গেছে, স্টপ। আচ্ছা আচ্ছা। তখন টোটালটাই ওরা কিন্তু দুজনে মিলে, যে ভয় পাচ্ছিল না সেও ভয় পাচ্ছে। টর্চটা জ্বলছে, সারা বাড়িটা অন্ধকার। ওই বাড়িটার মধ্যে একটা টর্চের আলো কত দূর যাবে? বুঝতে পারছি। চারিদিকে তো পুরো অন্ধকার, টর্চের আলোটা সামনে ফোকাস করছে, ওর আশেপাশে কি আছে ও থোড়ি না দেখতে পাবে। ওখানেই দাঁড়িয়ে থাকে ওরা, ওখান থেকে বেরোতে পারছে না। আর মুভমেন্টটা এতখানি বুঝতে পারে। হঠাৎ করে যে ছেলেটা অজ্ঞান হয়ে গেছিল, সেই ছেলেটা বলে, এখন বর্তমানে বলে, যখন বলছে ঘটনাটা, বলছে ফিল করলাম আলমারির ওপর থেকে 4 পায়ে কেউ বেডে ঝাঁপ মেরে, মেঝেতে ঝাঁপ মেরে, কুকুর যেমন দৌড়ে চলে যায় ওরকম ভাবে কিছু একটা দৌড়ে চলে গেল। কি বলছো? ওই ছেলেটা আর ওই ছেলেটাও। ওই ছেলেটা ফোকাস করেছিল ডাইনিং এ চলাফেরার একটা আওয়াজ হচ্ছে ওই দিকে, আর ও স্পষ্ট বুঝতে পারে আলমারির ওপর থেকে 4 পায়ে কেউ যদি বেডে ঝাঁপ মারে থপ করে একটা আওয়াজ হবে, বেড থেকে মেঝেতে ঝাঁপ মারে থপ করে একটা আওয়াজ হবে, কুকুর যেমন দৌড়ে যায়, কুকুর যখন ঘরে দৌড়ায় এরকম ভাবে দৌড়ায়, এক্স্যাক্টলি ওইভাবে ফস করে একটা বেরিয়ে চলে গেছে সামনে থেকে। এটা পুরো দমে ফিল করে। ওই ঘরটা থেকে যে বেরিয়ে আসবে সেই সিচুয়েশনটাও নাই, বেরোতে পারছে না ওখান থেকে। কোনো ক্রমে বেরিয়ে ডাইনিং এ আসে, ডাইনিং এ এসে বাথরুমে যায় চোখে মুখে জল দেওয়ার উদ্দেশ্যে। বাথরুমে গিয়ে ওরা যেটা দেখে, দুখানা বালতির মধ্যে জল পচে গেছে, জামা কাপড় ভেজানো, সামথিং এরকমই দুখানা মানে বালতির মধ্যেই জামা কাপড় ভেজানো। একটা বড় সার্ফ এক্সেলের প্যাকেট পড়ে আছে সাইডে। ওই যে জল সমেত দুটো বালতি পোকা হয়ে গেছে, বিদঘুটে দুর্গন্ধ ওই বাথরুমের মধ্যে। জল তো নেই, কলের জল পায় না, কিছুই পায় না। রান্নাঘরের দিকে আবার যায়, কত সাহস, রান্নাঘরের দিকে যায়, জল পায় না। তখন অলরেডি ওই যেই ছেলেটা অজ্ঞান হয়ে গেছিল না, ও অলরেডি গা ছেড়ে দিয়েছে, যার জন্যে ওর বন্ধুটা এতটা পরিমাণে জলটাকে খোঁজার চেষ্টা করছে, কিছু পায় না। ওরা ওই ডাইনিং এর মধ্যে মেঝেতে বসে পড়ে, আর সারা বাড়িতে কৌস্তব রক্তের দাগ, ওরা নিজেরা দেখে এসছে। টাইলসের যে গ্যাপ গুলো থাকে না, এখন যেমন ধরো আমাদের টাইলসের কাজ হলে একদম পুরো প্লেন থাকে, মানে তোমার খাঁচ কাটা কোনো জায়গা থাকে না। আগে কিন্তু কাজগুলো হতো না, খাঁচ কাটা থাকতো, দেখবে ওই ভেতরে ব্লাড, মানে পুরো মেঝেটা যদি সাদা হয় পুরো বর্ডার ব্লাড। সারা বাড়ি ওপর থেকে নিচ অব্দি, দেয়াল, সিলিং, মেঝে রক্তের দাগে ছড়াছড়ি। পুলিশ কতটা পরিষ্কার করেছে, কোন রকম ম্যানুয়ালি যেটুকুনি করে দেওয়া যাওয়ার দরকার সেটুকুনি করে দিয়েছে। আচ্ছা, পুলিশের কতটা করবে?
ওর মধ্যে বসে থাকে ওরা। হ্যাঁ, তারপর কি হলো? তারপর ওরা চারিদিকে ঘুরে ফিরে এসে ওখানটায় বসে। হুম। জল তো পায় না, জলের একটু দরকার ছিল, জল খুঁজছিল ওই ওর বন্ধুটার জন্য। আর বন্ধুটা যেটুকুনিও ছিল জ্ঞানে, ওই বাথরুমে গিয়ে ওই সমস্ত গন্ধ, রক্ত মাখা জামা কাপড় ওই বালতিতে ভেজানো, এই সমস্ত দেখে ওর আরো মাথা খারাপ হয়ে যায়, অজ্ঞান হয়ে যায় অলরেডি। তারপর ওই যে ছিল তার সঙ্গে, সে জাস্ট চোখ বন্ধ করে চেঁচাতে থাকে, চোখ বন্ধ করে চেঁচাতে থাকে। ওর ক্ষমতা হয়নি যে ওকে ফেলে রেখে আসবে। আর ওরা তো রীতিমতন নিজেদের জেদের বসেই, আর মানুষজনকে, আশেপাশের মানুষজনকে ভুল প্রমাণ করতেই ওরা এই পদক্ষেপটা ওঠায় যে আমরা ওখানে যাব, গিয়ে আমরা দেখব কিছু আছে কি নাই। কিন্তু ওদেরকে দেখার পর থেকে তখন মানুষ যারা বিশ্বাস করতো না তারা আরো বেশি করে বিশ্বাস করে ফেলে। তো তারপরে ওই ছেলেটা যখন চেঁচাচ্ছিল ওরকম ভাবে, সেই আওয়াজটাই আমরা শুনতে পাই। আমরা শুনতে পেয়ে আশেপাশের লোকজনকে ডেকে ওদেরকে ঘর থেকে বের করানোর ব্যবস্থা করি। তো ও তো কোনো রকম ভাবে হেঁটে চলেই আসে দেয়াল ধরে ধরে। ওই ছেলেটাকে পাড়ার লোকেরা আলো ফালো নিয়ে গিয়ে উদ্ধার করে বের করে নিয়ে আসে। ওদের মুখে এই ঘটনাটা আমরা শুনলাম প্রায় 1 মাস পর। ওরা এসে ওদের এক্সপিরিয়েন্সটা পুরোপুরি ভাবে বললো যে ওখানে এইসব হয়েছে, এই সমস্ত হয়েছে। আর এই জিনিসগুলো ভুল নয়। আশেপাশের লোকেরা যেগুলো দেখছে, যেগুলো শুনছে, লাইট অফ হয়ে যাচ্ছে, লাইট ভেঙে যাচ্ছে, বাড়িতে তো অতৃপ্ত আত্মারা এখনো রয়েই গেছে। এইভাবেই এখনো পর্যন্ত বাড়ি ওখানে পড়েই আছে, ওইভাবেই পড়ে আছে। কোনো ফ্যামিলির লোক নেই, কোনো পাড়ার লোকেরা ঢোকারও সাহস করে না যে কেউ ঢুকবে। ওই হাজবেন্ড করেছিল নাকি? দেখো, আমরা পরবর্তীকালে যেটা জানতে পারি, হাজবেন্ডই করেছে। আচ্ছা, মানে হাজবেন্ড নিজের হাতে জিনিসটা করেনি। সুপারি। হ্যাঁ, আর পুরো মার্ডারটা হাজবেন্ডের সামনেই হয়েছে। কারণ ঝড়ের দিন এরকমটা করার পিছনে যেটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমরা পরবর্তীকালে অনেক জানতে পারি। কারণ ওরা, দেখো, প্রথমেই বললাম যে আমাদের থেকে অনেকটা হাই সোসাইটি, তো ওদের সংসারের খবর আমরা কি করে পাবো? আমাদের সংসারের খবর ওরা পেতে পারে, ওদেরটা আমরা পেতে পারি না। যখন এ ধরনের কথাবার্তা আলোচনা হয়, তার ওই ওনার হাজবেন্ড, মানে আমাদের যে, ওনাকেও আমি মামা বলেই ডাকতাম, তো ওনার যখন বন্ধু বান্ধবরা এইসব নিয়ে আলোচনা করে, কথাবার্তা বলে, তখন জানা যায় যে ওনার ওয়াইফের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেটা হয় আর কি, যেটা হচ্ছে সব জায়গাতেই এখন, এটাই ছিল সেই সময়। আচ্ছা, মানে ওনার স্ত্রীর এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার ছিল? হ্যাঁ, এটা ভেতরের খবর আসে অনেকগুলো বাড়ি। কেন মারতে গেল হঠাৎ? এটা পরে জানা যায় যে বাচ্চাটা পুরো মায়ের সাইডে ছিল, মানে বাবাকে কোনো রকম ভাবে সাপোর্ট করতো না, মায়ের কথায় উঠতো, মায়ের কথায় বসতো। ওই ভদ্রলোকের মা বাড়িতে থাকতেন, মায়ের কথায় সেই বয়স্ক যে ভদ্রমহিলা ছিলেন, ঠাকুমা হয়, মানে ওই ভদ্রলোকের মা ছিলেন, উনি একটু দুধ এই সমস্ত জিনিস বেশি খেত ভাত তরকারির থেকে। তো ওর মায়ের পরামর্শে ওই দুধ খারাপ করে রেখে আসতো। বাচ্চাটা বিছানাতে জল টল ঢেলে রেখে চলে আসতো যাতে শুতে না পারে, মানে উনি থাকবে না বাড়িতে, এরকম টাইপের একটা ব্যাপার ছিল। মানে টর্চার করতো ভেতরে, এগুলো শোনা যায়। তো যখন সহ্যের সীমা একভাবে ছাড়িয়ে চলে যায়, তখন হয়তো এই পদক্ষেপটা নেয় উনি। আর
এর আগে নিজের বাড়িতে ওনাকে রাখতো না, ওই ভদ্রলোক ওনার ওয়াইফকে নিজের বাড়িতে রাখতো না। অনেক অনেক জায়গায় ফ্ল্যাট ভাড়া নিয়ে ভাড়া বাড়িতে ওনাকে রাখতো। পরবর্তীকালে কত আর কি করবে, সেই ভেবেছে বাড়িতেই নিয়ে আসি। ছেলে বড় হয়ে গেছে, বাচ্চা ছেলে ছিল উনি, তো তারপরেও হয়তো সেই জিনিসগুলো চলেই যাচ্ছিল। এক একজনের একটা হয় না, স্বভাব থাকেই যায়, এরকম ব্যাপার থাকে। আর ভদ্রলোক নিজের ওয়াইফকে প্রচন্ড ভালোবাসতেন। আমরা তো ছোটবেলা থেকে দেখেছি, মানে একটা মশাও যদি মনে হয় ওনার ওয়াইফকে কামড় দেয়, সেই মশাটাকেও হয়তো মার্ডার করার জন্য ছুটবে, মানে সেই মেন্টালিটি নিয়ে। মশা তো আমরা অবশ্যই মেরে ফেলি, কিন্তু মশাটার ওপরেও সেই মানুষের মতনই ক্রোধ নিয়ে তাকে মারতো, যে আমার ওয়াইফকে কেন তুই কামড়াতে গেলি, এরকম টাইপের ব্যাপার। খুবই ভালোবাসতো। তো এই ভালোবাসাটা ছিল বলেই ভদ্রলোকের শ্বশুর বাড়ির তরফ থেকে তাকে কোনো রকম ভাবে মানে ইয়ে করেনি আর কি, যে উনি করতেই পারে এই জিনিসটা। মহিলার ভাই, যে ভদ্র মহিলা মারা গেছেন, ওনার ভাই তো প্রত্যেকের কাছে দাঁড়িয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলে গেছে যে আমার জামাইবাবু আমার দিদিকে, ইম্পসিবল ব্যাপার, অসম্ভব। ওই ভদ্র মহিলার অ্যাপেন্ডিক্স অপারেশন হয়েছিল একটা টাইমে, সেই সময় ভদ্রলোক সারা হসপিটাল পাগলের মতন ছোটাছুটি করেছে, সারা হসপিটাল, যে ওই ভদ্র মহিলাকে অপারেশন করা হবে, ও শরীরটা কাটবে, মানে এতটাই ভালোবাসতো। তো সেই মানুষটা কি করে তার ওয়াইফকে এইভাবে নিজের চোখের সামনে মরতে দেখতে পারে? এটা করিয়েছিল একজনকে দিয়ে, উনি সামনেই ছিল। কারণ যখন লাশ বার করা হয়, লাশ যখন উদ্ধার করা হয়, তখন পুলিশ একটা চিট পায় ডাইনিং টেবিলে, যে আমার নিজের হাতে তৈরি করা সাজানো বাগান আমি নিজের হাতেই ধ্বংস করে দিলাম। এবার এটা কে লিখবে? বুঝতে পারছি। এটা কে লিখবে? মানে খুবই প্যাথেটিক একটা ঘটনা। আর তুমি ওই একটা পার্টিকুলার জায়গা থেকে বেরিয়ে এখানে এসে ফেসে গেলে, বা তোমাদের সাথে একদম এগুলো সব, যাই হোক রূপা, আমার চোখের সামনে শেয়ার করার জন্য ধন্যবাদ। ঠিক আছে, তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আবার কথা হচ্ছে তোমার সাথে, ভালো থেকো। একদম। তো এটাই ছিল আজকের ঘটনা। রূপার আজকের এই ঘটনাটা আপনাদের কেমন লাগলো? মানে আপনারা জাস্ট ভেবে দেখুন, অন্তঃসত্ত্বা অবস্থায় সে ভাগাড়ে পৌঁছে যায়, সেখানে যাওয়ার পর মাঝরাতে তার সাথে বিভিন্ন প্যারানর্মাল এক্সপিরিয়েন্স ঘটে বেশ কিছু দিনের তফাতে। সেখান থেকে বাঁচার জন্য সে যায় বর্ধমানে নিজের বাপের বাড়িতে। সেখানে এরকম নৃশংস দুটো খুন হয়, যেখানে সেই মহিলার তো গলা থেকে পেট অব্দি ছেড়ে এবং স্ক্রু ড্রাইভার দিয়ে তার নাড়ি ভুড়িকে পেঁচিয়ে পেঁচিয়ে বের করে আনা হয়েছিল। সত্যি নারকীয়। ওই ছেলেগুলো যখন ওই ঘরে ঢোকে, ওই বাড়িতে ঢোকে মাঝরাতে, তাদের সাথে এমন এমন এক্সপিরিয়েন্স হয়, মানে তাদের জায়গায় যদি আমি থাকতাম বা আপনি থাকতেন, আপনার কিরকম অনুভব হতো? আশা করছি সেই ভয়ের অনুভবটাই কিউরিও ফাইটের আজকের এই ঘোষলি কল রেকর্ডিং আপনারা পেয়েছেন। কিউরিও ফাইট ফ্যামিলি কিন্তু 2 লাখ সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি রয়েছে। তো যারা যারা কিউরিও ফাইট ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখুন, যাতে কিউরিও ফাইটের কোনো ভিডিওর আপডেট আপনারা মিস না করেন। আর আরেকটা জিনিস জানাই, কিউরিও ফাইটে আপনি যদি নিজের লাইফে ঘটে যাওয়া এরকম প্যারানর্মাল ঘটনা, এরকম সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে 7558244886 এই নম্বরে। তাহলে চলুন, দেখা হচ্ছে কিউরিও ফাইটের পরবর্তী একটি এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। দেখা হচ্ছে তখন। কিউরিও ফাইটের এরকম আরও 2টি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে
অবশ্যই ক্লিক করুন। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও।